একটা কোয়েশ্চেন্স আমি পাঠিয়েছি, দেখবে যে একটা বই পাঠিয়েছি, মানে আমি পেয়েছিলাম আর কি ওখান থেকে, খুঁজছি মানে কোনগুলো তোমরা যে চ্যালেঞ্জ করবে মাদ্রাসাতে, তো সেইগুলো খুঁজে খুঁজে দেখছি যে ওই টার্মিনাল মানে তোমাদেরকে যখন চ্যালেঞ্জে যখন দিতে হবে না, অ্যাকচুয়ালি ওই টার্মটাকে তোমাকে কিন্তু মেনশন করে দিতে হবে। ঠিক আছে, যেমন গ্লাইঅক্সিজম যেটা আছে, যে পারক্সিজম, ওই কোয়েশ্চেন্সটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে কোয়েশ্চেন্সটা ঠিকঠাক নেই। ঠিক আছে, কারণ ফটোসিনথেসিসের সঙ্গে গ্লাইঅক্সিজম কিন্তু ফটোসিনথেসিস মানে গ্লাইঅক্সিজম যে সাইকেল যেটা আছে, যে গ্লাইঅক্সাইলের সাইকেল, ওটা কিন্তু ফটোসিনথেসিসের সঙ্গে রিলেটেড নয়। আবার দিয়েছে যে পারক্সিজম। তো সেই কারণের জন্য ওই প্রশ্নটা কনফিউশিং আছে। তো সেই জন্য আমি একটা বইয়ের ছবি দিয়েছি এবং সেই বইয়ের সামনেটাও দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি লাগে তো সেটা তোমরা করতে পারো, অথবা যে কোনো জায়গা থেকে তোমরা যেটা পাবে সেটা আপলোড করতে পারো। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো যেগুলো চ্যালেঞ্জ হবে ওই টার্মগুলো যেন থাকে, মানে তুমি যার এগেনস্টে তুমি চ্যালেঞ্জ করছো তো সেটা যেন ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, যেমন ধরা যাক পারক্সিজমের যে কোয়েশ্চেন্সটা আছে, তো ওরা অপশান দিয়েছে যে গ্লাইকোলাইটিক সাইকেল। সুতরাং তোমাকে দেখাতে হবে যে পারক্সিজমে প্রকৃতপক্ষে গ্লাই অক্সাইলের সাইকেল হয়, মানে এই টার্মটা তোমাকে দেখাতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? যে তোমাদের আমি যেরকমভাবে প্ল্যানিং দিয়েছি যে জুন মাসে, হ্যাঁ জুন মাসে যেরকম প্ল্যানিং দিয়েছে, আগেও বলেছি যে প্ল্যান গ্রুপসের যেগুলো আছে, যে সমস্ত টপিকসগুলো আমি শেষ করব সেগুলো তো শেষ করবই। যেমন প্ল্যান গ্রুপসে আমি যে কয়েকটা ক্লাস দিয়েছি, আরও ক্লাস সেক্ষেত্রে বাড়তে পারে, তো প্ল্যান গ্রুপসটা আমি কিন্তু টোটালি লাইভলি পড়াবো। ঠিক আছে, আর যে সমস্ত টপিকসগুলো আছে যদি বাই চান্স ওই মানে লাইভ ক্লাসের মধ্যে ওগুলো যদি শেষ না হয়, ওগুলো তোমাদেরকে নোটস আর রেকর্ড দিয়ে দেবো। কিন্তু যেটা আমার টার্গেট আছে যেগুলো শেষ করা, প্রত্যেক মাসে আমি সেগুলো শেষ করব। কি বললাম বোঝাতে পারি? দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ডেভেলপমেন্টাল বায়োলজির একদম 3 নাম্বার, এটা হলো ক্লাস। ডেভেলপমেন্টাল বায়োলজি খুবই বোঝার আছে। তো ডেভেলপমেন্টাল বায়োলজিতে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ক্লিভেজ। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া আছে যে ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক। কিন্তু ঘটনা হচ্ছে যে ক্লিভেজে আমাদেরকে অনেক কিছুই জানতে হবে এবং বুঝতে হবে। বিষয়টা কীরকম হয়, তো প্রথমেই আমরা যে নোটসটা আমি যেভাবে লিখেছি দেখো, তো এক্ষেত্রে দেখো যে ক্লিভেজ, সুতরাং ক্লিভেজে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে। তো এই পয়েন্টসে দেখবে যে ক্লিভেজের সঙ্গে নর্মাল সেল ডিভিশনের কি পার্থক্য আছে। ক্লিভেজ মানে কি? ক্লিভেজ মানে হচ্ছে যে জাইগোটের মাইটোটিক সেল ডিভিশন হয় এবং তার ফলে একটা মাল্টিসেলুলার এমব্রায়ো যে তৈরি হয়। তাহলে এই যে মাইটোটিক যে সেল ডিভিশন হচ্ছে, এই মাইটোটিক সেল ডিভিশনের সঙ্গে নর্মাল সেল সাইকেলের কি পার্থক্য আছে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। তারপরে দেখো বেসিক প্রিন্সিপাল অফ দ্য ক্লিভেজ, তার মানে রুলস। দেখো একটা সেল যখন সাইটোকাইনেসিস হবে, অর্থাৎ একটি সেলের তো ক্যারিওকাইনেসিস হলো, সেটা সেলের মধ্যেই হচ্ছে প্রকৃতপক্ষে, যে নিউক্লিয়াস ভাগ হয়ে যাচ্ছে, তো একেই আমরা বলবো ক্যারিওকাইনেসিস। কিন্তু আফটার ডিভিশন অফ দিস নিউক্লিয়াস, তারপরে সাইটোকাইনেসিস কিভাবে হয়, অর্থাৎ কোষটা কোন প্লেনে বিভাজিত হবে, সেটাকে এইভাবে বিভাজিত হবে নাকি এইভাবে বিভাজিত হবে, তো ট্রান্সভার্স নাকি হরাইজন্টাল, কীরকমভাবে বিভাজিত হবে, তো সেই অনুযায়ী ডিফারেন্ট সায়েন্টিস্ট বিভিন্ন রকমের রুলস তারা দিয়েছেন। তো ডিফারেন্ট রুলসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন স্যাক্স রুলস আছে, হার্টউইকস ল আছে, এবং তার সঙ্গে সঙ্গে হার্টউইকস ল অনেকটাই আছে। তারপরে দেখো বালফোর্স রুলস আছে এবং পি ফ্লাজার্স ল আছে। তো এই সমস্ত লগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এফেক্ট অফ ইয়ক ইন সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানেই কিন্তু ক্লিভেজ। তাহলে ইয়ক প্রকৃতপক্ষে বা কুসুম প্রকৃতপক্ষে কীভাবে ক্লিভেজকে কন্ট্রোল করে, তো সেই অংশটা আমরা দেখব। এক্ষেত্রে ইয়কের বিভিন্ন টাইপস আছে। তারপরে দেখো ক্লিভেজ লিডস টু ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইভেন্ট। এক্ষেত্রে ক্লিভেজের ফলে কি তৈরি হয়, ক্লিভেজের ফলে যে স্ট্রাকচার তৈরি হয়, তো সেটাই হলো মরুলা। এবং মরুলা থেকে যেটা তৈরি হয় সেটা হলো ব্লাস্টুলা। তো ব্লাস্টুলার মধ্যে কিছু স্পেসিফিক সেল আছে এবং তাদের নেচার আছে, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এগুলো কী প্রকৃতপক্ষে। কারণ পরবর্তীকালে আমরা যখন গ্যাস্ট্রুলেশন পড়বো, তো সেই গ্যাস্ট্রুলেশনে এই অংশগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তারপরেই দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লিভেজ। তো ক্লিভেজ হলে প্রকৃতপক্ষে সেলের মধ্যে কী কী ঘটনা ঘটে, তো সেই অংশগুলো আমাদেরকে জানতে হবে। তারপরেই দেখো টাইপস অফ ক্লিভেজ। ক্লিভেজ কত রকমের হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ক্লিভেজ আছে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে কোন ধরনের ক্লিভেজ কোন এগিয়েতে দেখা যায়, এগুলো একটু মনে রাখতে হবে। মনে রাখাটা একটু ডিফিকাল্ট, তো বারবার পড়ে তোমাকে কিন্তু এই এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। এই এক্সাম্পলগুলো থেকে জেনারেলি প্রশ্ন দেওয়া হয়। ডিফারেন্ট টাইপের ক্লিভেজ আছে, এক্ষেত্রে দেখো একদম ডিফারেন্ট টাইপের ক্লিভেজ আছে। যতটুকু পারা যায় আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। খুব ডিফিকাল্ট ক্লিভেজটা বোঝা। দেখো ডিফারেন্ট টাইপের ক্লিভেজ আছে, অনেক রকমের ক্লিভেজ আছে। তো সুতরাং এগুলো হলো টাইপস অফ ক্লিভেজ। এই টাইপস অফ ক্লিভেজ থেকে প্রশ্ন দেওয়া হয়, এক্সাম্পল থেকে এক্সাম্পল তুলে দিয়ে প্রশ্ন দেয়। তারপরেই দেখো ক্লিভেজ ইন ফ্রগ, যেটা আমাদের সিলেবাসে আছে, যে ফ্রগের ক্ষেত্রে ক্লিভেজ কীরকম হয়। এবং সবশেষে যেটা আছে সেটা হলো ক্লিভেজ ইন চিক। চিকের ক্ষেত্রে ক্লিভেজ কিভাবে হয়। চিক মানে কি?
চিক মানে হচ্ছে মুরগির ক্লিভেজ কিভাবে হয়। তারপরেই আমরা যেটা দেখবো সেটা হলো এই যে ডিফারেন্ট যে এক্সাম্পলগুলো আছে, তো এই এক্সাম্পলগুলো আমরা অ্যাট এ গ্লান্স দেখে নেব। যে এক্সাম্পলগুলো জেনারেলি পরীক্ষাতে আসে আমি এক্ষেত্রে হাইলাইট করে দিয়েছি, তো এগুলোই হলো প্রধানত ক্লিভেজ। ঠিক আছে, দেখো সবাই বুঝতে পারছো তো? এবার দেখো মেন ক্লাসে তাহলে যাই। প্রথমেই দেখো বলছে আফটার ফার্টিলাইজেশন, আমরা তো আগের দিন ফার্টিলাইজেশন পড়েছি, তো ফার্টিলাইজেশনের পরেই কি হয়, দ্য জাইগোট অফ মেনি এনিম্যাল স্পিসিস আন্ডারগো এ সাকসেশন অফ র্যাপিড মাইটোটিক সেল ডিভিশন। তাহলে ক্লিভেজ আর কিছুই নয়, ক্লিভেজ হচ্ছে র্যাপিড মাইটোটিক সেল ডিভিশন, মানে এমন সেল ডিভিশন যেটা প্রচণ্ড দ্রুত গতিতে হয়। ইভেন আচ্ছা, প্রচণ্ড দ্রুত গতিতে হয়, অনেক সময় এরকম হয় যে ইন্টারফেজ দশাতেই আবার পরবর্তী ডিভিশন শুরু হয়ে যায়। এই যে কথাটা আমি বললাম একটু পরে বুঝতে পারবে। র্যাপিড মাইটোটিক সেল ডিভিশন কল দ্য ক্লিভেজ অর সেলুলেশন অর সেগমেন্টেশন, যেটাকেই সেলুলেশন বলবো তো সেটাই কিন্তু ক্লিভেজ, এবং তাকেই আমরা বলবো সেগমেন্টেশন। তো এই যে ক্লিভেজ প্রসেস হচ্ছে অ্যান আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্টের একদম প্রথম স্টেজেই ক্লিভেজ ঘটনা ঘটে। তো ক্লিভেজ মানেই আমি যেটা বললাম সেটা হলো মাইটোটিক সেল ডিভিশন। দেখো আমরা যখন কোনো সেলের যখন ডিভিশন দেখি তখন আমরা জানি যে সেলের ডিভিশনের মেন যে প্রসেস তো সেটাই হলো মাইটোটিক সেল ডিভিশন বা এম ফেজ। এবং কোনো একটা সেলের যে আমরা নর্মাল লাইফ সাইকেল যদি আমরা দেখি, যদি 24 আওয়ার্স যদি সেই সেলের লাইফ সাইকেল হয়, অন্তত 1 ঘন্টা সে স্পেন্ড করে মাইটোটিক দশায়, এবং বাকি যে 13 আওয়ার্স সে স্পেন্ড করে কিন্তু ইন্টারফেজ দশায়। তো নর্মাল সেল সাইকেলে কি হয়, প্রথমে মাইটোটিক দশা আসে এবং তারপরে ইন্টারফেজে G1 S G2 এই সমস্ত লেন্দি একটা ইন্টারফেজ স্টেজ চলে। কিন্তু ঘটনা হচ্ছে ক্লিভেজে কি হয়, ক্লিভেজে কোনো রকম G1 এবং G2 ফেজ থাকে না, এবং তার ফলে শুধুমাত্র এক্ষেত্রে আমরা সিনথেটিক ফেজ দেখতে পাবো আর মাইটোটিক ফেজ দেখতে পাবো। তার মানে যেহেতু ইন্টারফেজ দশা অনেকটা লেন্দি হয় এবং G1 এবং G2 ফেজ অনেকটাই সময় নেয়, কিন্তু ক্লিভেজে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম G1 আর G2 ফেজ নেই। তার মানে ক্লিভেজ কিন্তু র্যাপিডলি ডিভিশন হবে, অর্থাৎ জাইগোটের র্যাপিড ডিভিশন হবে, কারণ কোনো রকম G1 আর G2 ফেজ কিন্তু ক্লিভেজে আমরা দেখতে পাই না। এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটবে, যেহেতু এক্ষেত্রে কোনো রকম গ্রোথ ফেজ নেই, তাহলে যতবার ক্লিভেজ হবে সেলের কিন্তু সাইজ তাহলে কি হবে, বাড়বে না কমবে, বলতে পারবে? একবার ডিভিশন হল, হ্যাঁ অবশ্যই, তখন কি হবে, সেল সাইজ, হ্যাঁ হ্যাঁ সেল সাইজ তাহলে কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাই হলো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো ডিউরিং ক্লিভেজ দ্য সেল সাইকেল প্রাইমারিলি অফ দ্য এম ফেজ অ্যান্ড দ্য এস ফেজ, মানে এম ফেজে কেবলমাত্র হবে মানে ডিভিশন হবে, এম ফেজে ক্যারিওকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস হবে, এবং এস ফেজ মানে হলো ডিএনএ সিনথেসিস হবে। দ্য G1 অ্যান্ড G2 ফেজেস আর স্কিপড, তাহলে G1 আর G2 ফেজ কিন্তু এক্ষেত্রে থাকবে না। লিটল অর নো প্রোটিন সিনথেসিস অকার্স, জেনারেলি প্রোটিন সিনথেসিস জেনারেলি হয় না অথবা খুব লিটল হয়, সুতরাং G1 আর G2 ফেজ কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাই না। দেয়ার ইজ নো ইনক্রিজ ইন মাস, ঠিক আছে, কোনো রকম মাসের ইনক্রিজ হয় না। মাস মানে কি, ভলিউম এক্ষেত্রে কিন্তু বাড়বে না। কেন, কারণ G1 আর G2 ফেজ যেহেতু থাকে না, সেই জন্য একটা সেল যে ছোট ছিল সে বড় হয়ে যাওয়া মানে তার মাস বেড়ে যাওয়া, কিন্তু এক্ষেত্রে তার কোনো রকম মাস কিন্তু বাড়বে না। ক্লিভেজ পার্টিশন দ্য লার্জ সাইটোপ্লাজম অফ দ্য জাইগোট ইন্টু মেনি স্মলার সেল কল দ্য ব্লাস্টোমিয়ার্স। তাহলে ক্লিভেজের ফলে যে বড় যে জাইগোটের যে সাইটোপ্লাজম ছিল সেখান থেকে যেটা তৈরি হবে তো সেটাই হলো ব্লাস্টোমেয়ার। এবার দেখো প্রথমে যখন যে ডিভিশন হচ্ছে, ধরো যাক একটা সেল আছে, ডিভিশন হলো, তার ফলে দুটো সেল তৈরি হলো, আবার এই দুটো সেলের আবার বিভাজন ঘটবে, তার ফলে এই দুটো থেকে 4টে হবে, আবার 4টের ডিভিশন ঘটবে, সেখান থেকে 8টা হবে। তাহলে আমি কতগুলো ক্লিভেজের কথা বললাম, 3টে ক্লিভেজের কথা বললাম। এরপরে আরও যদি ক্লিভেজ হয়, মানে আরও যত ডিভিশন হবে প্রত্যেকটা ডিভিশনকে আমরা বলবো এক একটা করে ক্লিভেজ। তাহলে বলছে দ্য ফার্স্ট 5 to 7 ক্লিভেজ ডিভিশন প্রডিউস এ হলো বল অফ সেল, তাকে আমরা বলবো ব্লাস্টোলা। দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে একটা জাইগোট আছে এবং জাইগোটের মধ্যে ডিপ্লয়েড নিউক্লিয়াস যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল। তো এক্ষেত্রে কি হবে, তাহলে মাইটোসিস যেহেতু সেল ডিভিশন হচ্ছে, তাহলে বিভিন্ন যে ছোট ছোট যে সেল তৈরি হয়েছে তো এই সেলগুলোকেই আমরা বলবো ব্লাস্টোমেয়ার, মানে ক্লিভেজের ফলে যে সেল যেগুলো তৈরি হয় তো তাকেই আমরা বলবো ব্লাস্টোমেয়ার। তো ব্লাস্টোমেয়ারে কিন্তু ক্রোমোজোম সংখ্যাই জাইগোটের ক্রোমোজোম সংখ্যার সঙ্গেই সমান হয়, এবং এই যে মাল্টিসেলুলার যে স্ট্রাকচার আছে তো তাকেই আমরা জেনারেলি এটাকেই আমরা, এটা একটা কম্প্যাক্ট একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার, তো একেই আমরা বলবো মরুলা। তাহলে মরুলা কখন তৈরি হয়,
দেখো মরুলা জেনারেলি তৈরি হচ্ছে কি, প্রথম 5 থেকে 7টা ক্লিভেজ ডিভিশন প্রডিউসে হলো বল অফ সেল, তাকে আমরা বলবো ব্লাস্টুলা। এবং এই মরুলা থেকে পরবর্তীকালে ব্লাস্টুলা তৈরি হয়, অর্থাৎ মরুলার মধ্যে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়, তো তাকেই আমরা বলবো ব্লাস্টোসেল। এবং এই ব্লাস্টোসিলযুক্ত যে মরুলা, তো তাকেই আমরা বলবো ব্লাস্টুলা। এক্ষেত্রে দেখো প্রথম 5 থেকে 7টা ক্লিভেজ ডিভিশন প্রডিউসে হলো বল অফ সেল, তো তাকেই আমরা বলবো ব্লাস্টুলা। সারাউন্ডিং এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, তো তাকেই আমরা বলবো ব্লাস্টোসেল। তাহলে এই যে ব্লাস্টুলা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউনিলেয়ার্ড, তার মানে কি একটি মাত্র লেয়ারের সেল আছে এবং সেটা কেবলমাত্র কভার করে আছে একটা ক্যাভিটিকে, তো এটাই হলো ব্লাস্টোসেল। অ্যাট অনসেট, প্রথম যখন শুরু হয়, দ্য ক্লিভেজ ইজ কোয়াইট রিদমিক। প্রথমে ক্লিভেজ, ধরা যাক প্রথমে একটা ডিভিশন হলো, ডিভিশন হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে তারপরে আবার সেকেন্ড ডিভিশন হবে, কমপ্লিট হলে আবার থার্ড ডিভিশন হবে, এরকম হতে হতে একটা নির্দিষ্ট সময় পরে আর কোনো রকম তার মধ্যে কন্ট্রোল থাকবে না এবং পরবর্তীকালে এই ক্লিভেজ ডিভিশন আসিনক্রোনাস হয়ে যাবে, মানে ইররেগুলার হয়ে যাবে। একটা ডিভিশন হচ্ছে আবার অন্য ডিভিশন চালু হয়ে যাবে। সুতরাং প্রথম দিকে এরকমভাবে রিদমিক একটা প্রসেস চলে এবং তারপরে কি হবে, সেটা হচ্ছে ইররেগুলার বা আসিনক্রোনাস হয়ে যাবে। তার মানে আমি যেটা বলতে চাইছিলাম, একটি জাইগোট যখন বিভাজিত হবে, দুটো সেল তৈরি হলো, দুটো সেল তৈরি হওয়ার পরে তারপর সেখান থেকে 4টে সেল তৈরি হবে, এইভাবে হতে হতে অনেকটা বেশ কয়েকটা ক্লিভেজ হয়ে যাওয়ার পরে তখন আর তার মধ্যে কোনো কন্ট্রোল থাকবে না। একটা বিভাজন হচ্ছে, আবার অন্য বিভাজন, একটি মানে অনেকগুলো মরুলা তৈরি হয়ে অনেকগুলো ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে, হয়তো একটা ব্লাস্টোমিয়ার এই ব্লাস্টোমিয়ারের ডিভিশন হচ্ছে কিন্তু ততক্ষণে এই ব্লাস্টোমিয়ারের ডিভিশন চালু হয়নি, ঠিক আছে? তো এই ঘটনাকেই আমরা বলবো আসিনক্রোনাস। এটা বুঝতে পেরেছো সবাই? আসিনক্রোনাস যেটা বললাম, ধরো যাক এটা এম ফেজে আছে, আবার তুমি দেখছো যে এটা এস ফেজে আছে, এটা আবার ধরো এম ফেজে আছে, এদিকে দেখো এস ফেজে আছে, তাহলে বিভিন্ন ব্লাস্টোমিয়ারের সেলগুলো পরবর্তীকালে ডিফারেন্ট ফেজে চলে যায়। তো এই ধরনের যে ঘটনা, তো তাকেই আমরা বলবো আসিনক্রোনাস, কিন্তু প্রথমে কিন্তু সিনক্রোনি মেনটেন করে। রেজাল্টেন্ট সেল কিন্তু স্মলার হবে, অবভিয়াসলি স্মলার হবে। দ্য টোটাল ভলিউম অফ দ্য সেল মাস রিমেইনস আনঅল্টার্ড উইথ দ্য ভলিউম অফ দ্য জাইগোট, দ্যাট ইজ নো গ্রোথ। তার মানে কি, এক্ষেত্রে তুমি যে জাইগোটকে দেখতে পাচ্ছ, এই জাইগোটের যা ভলিউম, যা আয়তন, তার যা স্পেস, তো এক্ষেত্রে যে ব্লাস্টুলা থাকবে, তো সেই ব্লাস্টুলার স্পেস কিন্তু একই রকম হবে। বা এক্ষেত্রে যে মরুলা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু একই, মানে জাইগোটের সাইজের সঙ্গেই সমান হবে। কেবলমাত্র তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে কেবলমাত্র সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। জাইগোট যেখানে একটা ইউনিসেলুলার স্ট্রাকচার ছিল, এক্ষেত্রে কিন্তু সেল কিন্তু মাল্টিসেলুলার হয়ে যাবে, কিন্তু জাইগোটের সঙ্গে তার সাইজ কিন্তু একই রকম থাকবে। এবং ক্লিভেজ সেল সাইকেল ইজ ফাস্টার, ক্লিভেজের যে সেল সাইকেল হবে সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হয়। তাহলে এই জায়গাটা তুমি যখন পড়বে, কিভাবে তুমি পড়বে, খুব দ্রুত রিভিশন দেবে। ক্লিভেজে এম ফেজ থাকে এবং এস ফেজ থাকে, কোনো রকম এক্ষেত্রে G1 আর G2 ফেজ থাকে না। এই অংশটা দেখো G1 এবং G2 ফেজ প্রধানত স্কিপ্ট করে যায় এবং ক্লিভেজের ফলে যে সেলগুলো তৈরি হবে, তো তাকেই আমরা বলবো ব্লাস্টোমেয়ার। এবং ব্লাস্টোমেয়ার পরবর্তীকালে যেটা তৈরি করে সেটা হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলা হলো সেই স্ট্রাকচার যার মধ্যে একটা হলো ক্যাভিটি থাকে এবং সেই ক্যাভিটিকেই আমরা বলবো ব্লাস্টোসিল। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? এবং প্রথম দিকে ক্লিভেজ কিন্তু রিদমিক হয় এবং পরবর্তীকালে সেটা আসিনক্রোনাস হয়ে যায় এবং কোনো রকম এক্ষেত্রে গ্রোথ হয় না। সুতরাং এগুলোই হলো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ক্লিভেজ বোঝার জন্য। ক্লিয়ার? দেখো, ক্লিভেজ হওয়ার জন্য তার মানে কি, প্রথমে তো ক্যারিওকাইনেসিস হলো এবং তারপরে সাইটোকাইনেসিস, মানে কোন প্লেনে একটা সেল বিভাজিত হবে, তো তার জন্য কিন্তু ডিফারেন্ট টাইপের রুলস আছে। বিষয়টা কীরকম হয়, ধরা যাক তোমাকে আমি একটা ফল দিলাম বা কোনো কিছু একটা, ধরো তুমি একটা লেবু কিংবা যে কোনো কোনো কিছু জিনিস তুমি কাটবে, তাহলে কিভাবে তুমি ছুরিটা চালাবে, তো সেটাই হলো প্লেন। উপর দিক থেকে চালাতে পারো, এইভাবে চালাতে পারো, এইভাবে কাটতে পারো, ঠিক আছে? ডিফারেন্ট আমরা প্লেনে কাটতে পারি। তাহলে ক্লিভেজে কোন ডিফারেন্ট টাইপের প্লেনগুলো কিভাবে মেনটেন্ড হয়, এটাই প্রধানত আমাদেরকে জানতে হবে। তো বিজ্ঞানের স্যাক্স দেবো কি বলছেন, বিজ্ঞানের স্যাক্স একটা রুলস দিচ্ছেন, তো তাকেই বলা হয় স্যাক্স রুলস। তো স্যাক্স রুলসে কি বলা হচ্ছে, ধরে যাক একটি সেল আছে, এটা একটা সেল আছে, বলছে সেলস টেন্ড টু ডিভাইড ইনটু ইকুয়াল পার্টস। অর্থাৎ ক্লিভেজে একটি সেল আছে, ধরা যাক এটা একটা জাইগোট আছে, তো জাইগোট প্রধানত এইভাবেই তার টেন্ডেন্সি থাকবে বিভাজিত হওয়ার, যাতে দুটো সমান ইকুয়াল হাফ তৈরি হয়। এটা ধরা যাক প্রথমে জাইগোট ছিল, তাহলে প্রথমেই সেটা বিভাজিত হলো, তার ফলে একটা সেল তৈরি হলো এবং আরও একটা সেল তৈরি হলো। জেনারেলি এরকম দেখা যায়, মানে জেনারেলি এরকম হবে, সেলস টেন টু ডিভাইড ইন্টু দ্য ইকুয়াল পার্টস। এরপরে কি হবে, ইচ নিউ প্লেন অফ দ্য ডিভিশন টেন্ডস টু বাইসেক্ট দ্য প্রিভিয়াস প্লেন অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল।
তাহলে এটা কি, এটা ছিল প্রিভিয়াস প্লেন, আমি কি বলেছিলাম এইভাবে কাটা হচ্ছে। তাহলে সেকেন্ড ভাবে আমরা কিভাবে কাটবো, এইরকম ভাবে কাটবো, ঠিক আছে। তখন এটা কি হবে, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো এটা প্রথম প্লেন ছিল, তাহলে এটা হলো সেকেন্ড প্লেন মানে নিউ প্লেন। তাহলে পরের যে প্লেনটা হবে সেটা কি হবে, এই নিউ প্লেনের সঙ্গে সে তখন পারপেন্ডিকুলার রাইট অ্যাঙ্গেল করার সে চেষ্টা করবে, ঠিক আছে। আবার যখন এই যে থার্ড প্লেন হবে, ফোর্থ যে প্লেন হবে, সেটা আবার থার্ড প্লেনের সঙ্গে রাইট অ্যাঙ্গেল করার চেষ্টা করবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিস 4 ব্লাস্টোমিয়ার আর ইকুয়াল ইন সাইজ, আর এটা হলো একটা নিউ প্লেন। সুতরাং এই যে রুলস, তো এটাই হলো স্যাক্স রুলস। ক্লিয়ার? স্যাক্স রুলটা তাহলে বুঝতে পেরেছো, হচ্ছে পরের যে প্লেনটা হবে সেটা হলো আগের প্লেনের সঙ্গে রাইট অ্যাঙ্গেল থাকবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা থাকবে। দিস ইজ কল্ড স্যাক্স রুলস, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? আমি যাব হার্টউইকস লটা আমি পরে বলবো, ঠিক আছে, না হলে তোমাদের এখন কনফিউজড হয়ে যাবে। হার্টউইকস ল পরে আসছে, আমি শেষের দিকে আসছে হার্টউইকস ল। এরপরে যে ল আছে সেটা হলো বালফোর্স ল। তো বালফোর্স ল কি বলছে, দ্য রেট অফ ক্লিভেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক মেটেরিয়াল প্রেজেন্ট ইন দ্য এগ। তার মানে যদি কোনো এগেতে যদি ইয়ক যদি থাকে, তাহলে ক্লিভেজের রেট কিন্তু স্লো হয়ে যায়। বিষয়টা কীরকম হয়, ধরো দেখ তুমি খুব শক্ত একটা ফল কাটতে চলেছ, ঠিক আছে, তাহলে যখনই ছুরি চালাবে, যেহেতু সেটা অনেক বেশি হার্ড আছে, তাহলে সেটা কাটাটা কিন্তু অতটা বেশি সহজ হবে না, অনেকটা সময় লাগবে। তো এক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে হ্যাঁ, ক্লিভেজ, তাহলে দ্য রেট অফ ক্লিভেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়াক। যেটা বলছিলাম যে রেট অফ ক্লিভেজ বলতে কি বোঝাতে চাইছে, কত দ্রুত আমরা কাটতে পারবো, তো সেটাই হলো রেট অফ ক্লিভেজ। অনেকে দেখবে যে কোনো পেঁয়াজ কাটে অথবা কোনো কিছু কাটে, খুব দ্রুত তারা ছুরি চালাতে পারে, তার মানে কি সেক্ষেত্রে ক্লিভেজের রেটটা কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি হয়, মানে কেটে দেওয়াটা কিন্তু অনেকটা মানে তার খুব দ্রুত গতিতে হয়। কিন্তু যদি কোনোভাবে আমরা কোনো এগেতে যদি ইয়কের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে রেট অফ ক্লিভেজ মানে এই যে কাটা যেটা আমরা দেখলাম এক্ষেত্রে স্যাক্স রুলসে আমরা যেটা দেখলাম যে কাটছে, তো সেই কাটার রেটটা কিন্তু অনেকটাই কম হবে। সেই জন্য বলছে দ্য রেট অফ ক্লিভেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক মেটেরিয়াল প্রেজেন্ট ইন এগ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ল, ঠিক আছে। দ্য ইয়ক টেন্ডস টু ইম্পেড, ইম্পেড মানে কি বাধা দেয়, ডিভিশন অফ বোথ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সাইটোপ্লাজম। ইয়ক যদি থাকে তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু বাধা পাবে, ইম্পেড হবে। তো এই যে ল, তো একেই আমরা বলবো বালফোর্স ল। থার্ড যে ল আমরা দেখছি, তো সেটাই হলো পি ফ্লাগার্স ল। কি বলছেন তিনি, বলছে যে দ্য মাইটোটিক স্পিন্ডেল এলংগেটস ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। মাইটোটিক স্পিন্ডেল মানে কি, যখন ক্লিভেজ হওয়া মানে কি, একটা সেল তো ডিভাইড হচ্ছে এবং ডিভিশন হলে কি হবে, অ্যানাফেজ মুভমেন্ট হবে এবং তার ফলে মাইটোটিক স্পিন্ডেল সেক্ষেত্রে দুটো পোলের দিকে যাবে। এক্ষেত্রে বলছে যে দ্য মাইটোটিক স্পিন্ডেল এলংগেট ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। মাইটোটিক স্পিন্ডেল সেদিকেই যাবে যেদিকে কোনো ইয়ক নেই, ইয়কের পরিমাণ যেদিকে কম। ধরা যাক নিচের দিকে হয়তো ইয়ক কম আছে, তাহলে সেই দিকেই এক্ষেত্রে মাইটোটিক স্পিন্ডেল এলংগেট করবে, মানে ক্রোমোজোমগুলো ওই দিকে যাবে। তার মানে এক্ষেত্রে বলতে চাইছি যে যেদিকে ইয়ক কম আছে সেই দিকেই প্রধানত এক্ষেত্রে ডিভিশনটা চলবে। তো পি ফ্লাগার্স এটাই বলছেন যে মাইটোটিক স্পিন্ডেল এলংগেট ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। সুতরাং আমরা যে বিষয়টা আমরা দেখলাম, আচ্ছা এখানটা একটুখানি দেখে নাও, পি ফ্লাগার্স লয়ের একটা ছবি আমি আঁকার চেষ্টা করেছি। ধরে দেখ এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস অ্যান্ড দ্য স্পিন্ডেল প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার অ্যান্ড ডিভিশন টেন টু কাট দ্য প্রোটোপ্লাজমিক মাসেস অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দেয়ার অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আছে এবং ক্লিভেজ সবসময় চেষ্টা করে যে এইভাবে তাকে কাটতে, ঠিক আছে। নিউক্লিয়াস অ্যান্ড দ্য স্পিন্ডেল প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার, স্পিন্ডেল মানে কি, মানে স্পিন্ডেল ফাইবার যেটা তৈরি হচ্ছে, তো সেটা প্রথমত সেন্টারে থাকে এবং ডিভিশন টেন টু কাট দ্য প্রোটোপ্লাজমিক মাসেস অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দেয়ার অ্যাক্সিস। অর্থাৎ যেখানে মাইটোটিক স্পিন্ডেল থাকবে এবং ক্লিভেজ প্লেন সবসময় চেষ্টা করবে যে মাইটোটিক স্পিন্ডেলের রাইট অ্যাঙ্গেলে তাকে কাটতে। বিষয়টা কীরকম হয়, এইবারে এই অংশটা আমরা দেখব। দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম বিভাজিত হয়ে গেছে, ক্রোমোজোমগুলো এইভাবে দুই দিকে মুভ করছে। সুতরাং এই জায়গাতে দেখো কাটিংটা তাহলে কোথায় হবে, এইরকম জায়গাতে হবে, এটাই হচ্ছে প্লেন অফ সাইটোকাইনেসিস। এবং অ্যাক্সিস অফ মাইটোটিক স্পিন্ডেল কোথায় আছে, সুতরাং এটাই হলো অ্যাক্সিস। তাহলে প্লেন অফ ক্লিভেজ কোন দিকে হবে, এই রকম জায়গাতে, মানে মাইটোটিক স্পিন্ডেল যেখানে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এক্ষেত্রে
প্লেন অফ ক্লিভেজটা থাকবে। দেখো দ্য মাইটোটিক স্পিন্ডেল এলংগেটস ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে, সুতরাং এটাই বলতে চাইছে যে নিউক্লিয়াস অ্যান্ড দ্য স্পিন্ডেল প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার ডিভিশন টেন টু কাট দ্য প্রোটোপ্লাজমিক মাসেস অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দেয়ার অ্যাক্সিস। তার মানে এটা হচ্ছে তাদের যদি অ্যাক্সিস হয়, সুতরাং সেই অ্যাক্সিসের রাইট অ্যাঙ্গেলে জেনারেলি ক্লিভেজ প্লেন জেনারেলি কাজ করে। তাহলে আমরা এই সমস্ত কিছু কিছু ল আমরা দেখলাম, যে বালফার্স ল দেখলাম, পি ফ্লাগার্স ল দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা স্যাক্স রুলস আমরা দেখলাম। পরে আমরা হার্টউইকস লটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা তবু বলে দিই, হার্টউইকস ল কি বলছে, দ্য পজিশন অফ দ্য নিউক্লিয়াস ইজ ভাইটাল। মানে নিউক্লিয়াস, ধরে যাক কোনো একটা সেল প্রধানত ক্লিভেজে যেতে চলেছে, তাহলে তার নিউক্লিয়াসটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। অ্যান্ড ইট টেন্ডস টু লাই অ্যাট দ্য সেন্টার অফ দ্য প্রোটোপ্লাজমিক কন্টেন্ট অফ দ্য সেল। এবং জেনারেলি নিউক্লিয়াস সবসময় চেষ্টা করে যে প্রোটোপ্লাজমের একদম কেন্দ্রে, আমরা যখন নিউক্লিয়াসকে আঁকি সেলের একদম সেন্টারে আঁকি, ঠিক আছে। তো এটাই বলতে চেয়েছে যে নিউক্লিয়াস সবসময় এটা চেষ্টা করে যে প্রোটোপ্লাজমিক কন্টেন্টের একদম মাঝখানে সেটা থাকবে। দ্য নিউক্লিয়াস এক্সার্টস ইনফ্লুয়েন্স অফ দ্য ক্লিভেজ। অর্থাৎ নিউক্লিয়াস কোথায় আছে, কোন একটা পার্টিকুলার সেল, তার তো প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, তারপরে সাইটোকাইনেসিস হবে। সুতরাং নিউক্লিয়াস কোন জায়গাতে আছে, সেন্টারে আছে নাকি কোথায় আছে, একটু সেন্টার থেকে সরে গেছে না কোন দিকে আছে, তো তার ওপর কিন্তু ক্লিভেজ অনেকটা ডিপেন্ড করে। এবার কি বলছে, দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল ইউজুয়ালি কোইনসাইডস উইথ দ্য লং অ্যাক্সিস অফ দ্য প্রোটোপ্লাজমিক কন্টেন্ট। অর্থাৎ এই যে মাইটোটিক স্পিন্ডেল আছে এবং প্রোটোপ্লাজমিক এই যে টোটাল মানে কন্টেন্ট আছে, মাইটোটিক স্পিন্ডেল প্রধানত প্রোটোপ্লাজমিক কন্টেন্টের ওপরেই থাকে, অবশ্যই সেটা প্রোটোপ্লাজমের মধ্যেই থাকবে। তাহলে দেখো বলছে যে মাইটোটিক স্পিন্ডেল সবসময় কি করবে, দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল। লং অ্যাক্সিস মানে কি, এটাই হচ্ছে লং অ্যাক্সিস। দেখো এক্ষেত্রে মাইটোটিক স্পিন্ডেল আমরা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে অ্যানাফেজ মুভমেন্ট হচ্ছে, এবং সেন্ট্রোসোম থেকে কি তৈরি হয়েছে, এক্ষেত্রে স্পিন্ডেল তৈরি হয়েছে, মানে বেম তন্তু এগুলো তৈরি হয়েছে, অ্যানাফেজ মুভমেন্টে তারা হেল্প করছে। তো এই মাঝখান দিয়ে তাহলে কি দেখছি আমরা, লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল, এটাই হলো অ্যাক্সিস অফ মাইটোটিক স্পিন্ডেল। তাহলে এই লাইনটা আমরা দেখলাম, কোথা গেল, হ্যাঁ, দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল ইউজুয়ালি কোইনসাইডস উইথ দ্য লং অ্যাক্সিস অফ দ্য প্রোটোপ্লাজমিক কন্টেন্ট। ডিউরিং ক্লিভেজ লং অ্যাক্সিস অফ দ্য প্রোটোপ্লাজম হ্যাজ দ্য টেন্ডেন্সি টু কাট ট্রান্সভার্সলি। তার মানে ক্লিভেজ যখন হবে তখন এই যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমের এটা টেন্ডেন্সি থাকে ট্রান্সভার্সলি কাটিং করার, ঠিক আছে। প্রোটোপ্লাজম কিভাবে কাটিং হবে, এরকমভাবে, কখনোই এরকম লম্বাভাবে কাটিং হবে না। আর মাইটোটিক স্পিন্ডেলের অ্যাক্সিস কিভাবে আছে, এরকমভাবে আছে, ঠিক আছে। এরপরে কি বলছে, যে ক্লিভেজ প্লেন অ্যান্ড দ্য স্পিন্ডেল। দেখো ক্লিভেজ প্লেন ইজ ডিটারমাইন্ড বাই দ্য পজিশন অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল ইন দ্য ডিভাইডিং জাইগোট অর ইটস ব্লাস্টোমেয়ার। তো মাইটোটিক স্পিন্ডেলের ওপর ডিপেন্ড করবে যে ক্লিভেজ প্লেন কোথায় হবে। ক্লিভেজ প্লেন পাসেস থ্রু দ্য সেল ইন এ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল। তাহলে এটাই হচ্ছে প্রধানত আমরা যেটা দেখলাম হার্টউইকস ল। তো হার্টউইকস লতে এটাই বলছে যে প্লেন অফ ক্লিভেজ কীরকম হবে, লং অ্যাক্সিস অফ মাইটোটিক স্পিন্ডেলের পারপেন্ডিকুলারলি হবে। সুতরাং এটা যদি মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিস হয়, তার প্রধানত পারপেন্ডিকুলারলি এরকমভাবেই প্রধানত ক্লিভেজ প্লেন তৈরি হবে, ঠিক আছে। দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য প্লেন অর দ্য ফারো আর লোকেটেড ইন দ্য কর্টিক্যাল সাইটোপ্লাজম। অর্থাৎ তিনি এটাও বলছেন যে ক্লিভেজ প্লেন প্রধানত কোন দিক দিয়ে কাটবে সেটা অনেক সময় কর্টিক্যাল সাইটোপ্লাজমের উপর ডিপেন্ড করে। আমরা প্রত্যেকেই জানি যে সেল মেমব্রেনের সঙ্গে অ্যাডজাসেন্ট যে অংশটা থাকে সেখানে প্রধানত সাইটোপ্লাজমের দানাদার অংশ কম থাকে, সেগুলো কর্টিক্যাল নয়, কিন্তু ভিতরের দিকের অংশটা প্রধানত কর্টিক্যাল। তো সেই জন্য বলছে যে ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য প্লেন অফ ফারো আর লোকেটেড ইন দ্য কর্টিক্যাল সাইটোপ্লাজম। Positioning of the cleavage furrow is determined by the interaction between the components of the mitotic spindle and the neighboring areas of the cortex. তার মানে এই মাইটোটিক স্পিন্ডেল এবং তার সঙ্গে সঙ্গে কর্টিক্যাল যে সাইটোপ্লাজম আছে এদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন হয় এবং তার ফলেই জেনারেলি ক্লিভেজ ঘটে। তাহলে দেখো ক্লিভেজ ফারো ইজ ক্রিয়েটেড বাই দ্য কন্ট্রাক্টাইল রিং অফ দ্য মাইক্রোফিলামেন্ট মেড বাই অ্যাক্টিন অ্যান্ড দ্য মায়োসিন। তো ক্লিভেজ ফারো কিভাবে তৈরি হয়, যে এক্ষেত্রে জাস্ট সাইটোকাইনেসিসের কথাই বলছে, যে বিভিন্ন এই মাইটোটিক স্পিন্ডেল থেকে কন্ট্রাক্টাইল রিং তৈরি হয় এবং সেই রিং থেকেই অ্যাক্টিন এবং মায়োসিন প্রধানত ক্লিভেজ ফারো তৈরি করে। তাহলে দেখো এই রুলসটা বুঝতে গেলে প্রথমে কি দেখতে হবে, হার্টউইকসের ল এটাই বলছে যে নিউক্লিয়াসের পজিশন কিন্তু ক্লিভেজকে কন্ট্রোল করে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো নিউক্লিয়াস যদি মাঝখানে থাকে তাহলে এরকমভাবে তাদের সেগুলো যাবে, আবার কোনো সেলের যদি সাইডে যদি চলে যায় তাহলে কিন্তু
এই ক্রোমোজোমের মুভমেন্ট কিন্তু অন্য দুই সাইডে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলছে যে ক্লিভেজ প্লেন সবসময় কি হবে, দেখো তাহলে মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিস, এটাই হচ্ছে মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিস। তিনি বলছেন যে ক্লিভেজ প্লেন সেইভাবেই হবে যেটা মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি প্রধানত ক্লিভেজ প্লেন হবে। তো একেই আমরা বলবো হার্টউইকস ল। সুতরাং হার্টউইকস লতে দুটো কথা বলছে, একটা হচ্ছে যে নিউক্লিয়াস প্রধানত ক্লিভেজের নিউক্লিয়াসের পজিশন ক্লিভেজকে কন্ট্রোল করে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লিভেজ প্লেন সেই দিকেই হয় মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি প্রধানত ক্লিভেজ প্লেন চলে। তো এটাই হলো আমরা যেটা দেখলাম, সেটা হলো হার্টউইকস ল। তাহলে পরপর লগুলো একটু বলি। স্যাক্স ল এটা বলছে যে কোনো একটা ক্লিভেজ প্লেন যেদিকে হবে পরবর্তী ক্লিভেজ প্লেন তার সঙ্গে রাইট অ্যাঙ্গেল হবে। হার্টউইকস ল এটাই বলছে যে ক্লিভেজ প্লেন সবসময় পারপেন্ডিকুলার টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল হবে। বালফোর্স ল এটাই বলছে যে ক্লিভেজ সবসময় কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক। এবং পি ফ্লাগার্স ল এটাই বলছে দ্য মাইটোটিক স্পিন্ডেল এলংগেট ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। তার মানে মাইটোটিক স্পিন্ডেল এই যে কোন দিকে মুভ করবে, যেখানে ইয়ক আছে সেই দিকে নয়। তাহলে কোনো ফ্রগের প্রধানত আমরা জানি যে এগে ভেজিটাল পোলের দিকে ইয়ক থাকে, তাহলে মাইটোটিক স্পিন্ডেল কিন্তু ওই দিকে মুভ করবে না। তার মানে কি, ইয়ক প্রধানত এটাই চেষ্টা করবে যাতে ক্লিভেজ যাতে না হয়। কেন না হয়, এর কারণ হচ্ছে মাইটোটিক স্পিন্ডেল সবসময় এই দিকে কিন্তু মানে এই দিকে মুভ করে না, যেদিকে ইয়ক আছে সেই দিকে মুভ করে না। তার মানে দ্য মাইটোটিক স্পিন্ডেল এলংগেটস ইন দ্য ডাইরেকশন অফ দ্য লিস্ট রেজিস্ট্যান্স। লিস্ট মানে কি, যেখানে কম রেজিস্ট্যান্স আছে। কম রেজিস্ট্যান্স মানে কি, যেখানে ইয়ক যেখানে কম আছে, তো সেই দিকেই প্রধানত মাইটোটিক স্পিন্ডেল এলংগেট করবে। এবং মাইটোটিক স্পিন্ডেল যেখানে এলংগেট করবে তার লং অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি এক্ষেত্রে ক্লিভেজ প্লেন চলবে। তো এগুলোই হলো প্রধানত ক্লিভেজ ল। ঠিক আছে, স্যাক্স রুল সেটাই বলছে, স্যাক্স রুলটা আর বলছি না। হার্টউইকস ল এটাই বলছে যে ক্লিভেজ প্লেন সবসময় পারপেন্ডিকুলার টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল। এবং তার সঙ্গে সঙ্গে বালফোর্স ল এটাই বলছে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক। জেনারেলি এটাই পরীক্ষাতে প্রশ্নতে আসে। আর পি ফ্লাগার্স ল এটাই বলছে যে মাইটোটিক স্পিন্ডেল প্রধানত যেখানে লিস্ট ডিরেকশন আছে সেদিকে মুভ করে। তাহলে সিম্পলি আমরা দেখলাম যে ক্লিভেজ রেট তখনই বাড়বে যদি অ্যামাউন্ট অফ ইয়কের পরিমাণ কমে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক। তো এইগুলোই হলো জেনারেলি রুলস অফ ক্লিভেজ। ঠিক আছে, দেখো আর কারো কোনো কনফিউশন আছে? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এফেক্ট অফ ইয়ক ইন সেগমেন্টেশন। তাহলে আমরা দেখলাম যে ইয়ক যেদিকে থাকবে প্রধানত সেই দিকে রেট অফ ক্লিভেজ জেনারেলি কম হবে। দ্য ফার্টিলাইজড এগ ইন মোস্ট কেসেস কন্টেইন ইয়ক হুইচ আর ইনার্ট বডি। এটা প্রধানত ডেভেলপমেন্টে খুব একটা হেল্প করে না, সেই জন্য একে আমরা ইনার্ট বডি বলবো। এবং বালফোর্স ল এটাই বলছে দ্য রেট অফ ক্লিভেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইয়ক। মানে ইয়কের পরিমাণ যদি বাড়ে তাহলে ক্লিভেজের রেট কিন্তু কমে। এবার দেখো, এই যে ইয়ক, আমরা জানি যে বিভিন্ন এগে ইয়কের ডিস্ট্রিবিউশন কিন্তু বিভিন্ন রকম। তাহলে ইয়কের এই ডিস্ট্রিবিউশন কিভাবে ডিফারেন্ট টাইপের ক্লিভেজকে কন্ট্রোল করে ইন ডিফারেন্ট এনিম্যাল, তো তাদের এক্সাম্পলগুলো আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, বিষয়টা কীরকম, ধরে দেখ এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে আইসোলেসিথাল এগ আছে অ্যাম্ফিঅক্সাসের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে ইয়ক, গ্রিন কালারের যেগুলো আমি এঁকেছি এগুলো হলো ইয়ক। তো ইয়ক তাহলে কি হচ্ছে, এই এগেতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সমস্ত জায়গাতে ইয়ক ছড়িয়ে আছে। সুতরাং এই অ্যাম্ফিঅক্সাসের এগ কিন্তু আইসোলেসিথাল এগ। তাহলে এই অ্যাম্ফিঅক্সাসের এগে কিভাবে ক্লিভেজ হবে সেটা আমাদেরকে জানতে হবে। সেকেন্ড যেটা, সেটা হলো মেসোলেসিথাল এগ ইন ফ্রগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেয় যে ফ্রগের এগ কেমন টাইপের এগ। এই দুটো প্রশ্ন পরীক্ষাতে জেনারেলি দেওয়া হয়। একটি হলো মেসোলেসিথাল এগ, মানে মডারেট অ্যামাউন্টের ইয়ক থাকে এবং সেটা ভেজিটাল পোলের দিকে কনসেন্ট্রেটেড থাকে। তো তাহলে এক্ষেত্রে প্রধানত ক্লিভেজ কেমন হবে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ মেসোলেসিথাল এগ মানে ইয়কের ডিস্ট্রিবিউশন প্রধানত এই ভেজিটাল পোলের দিকে আছে। আবার মেগালেসিথাল যে এগ আছে, যেমন বার্ড এবং রেপটাইলস, প্রচুর পরিমাণে তাদেরতে ইয়ক আছে এবং ইয়ক প্রধানত ম্যাক্সিমাম পোর্শন ভেজিটাল পোল এবং এনিম্যাল পোলের অনেকটা অংশ ইয়ক কভার করে রাখে। তাহলে এই জায়গাতে কিভাবে ক্লিভেজ হয় সেটাই প্রধানত ইয়ক কিভাবে ক্লিভেজ রেটকে কন্ট্রোল করে সেটা। এবং সেন্ট্রোলেসিথাল যে এগ আছে, ধরা যাক এটা এগ আছে এবং এগের একদম মাঝখানে প্রধানত ইয়ক ডিস্ট্রিবিউটেড আছে, তো এই এগকে আমরা বলবো সেন্ট্রোলেসিথাল এগ।
এবং এগ অফ ম্যান সেটা খুবই কম, মানে এগের যে মানে মানুষের যে এগ আছে সেক্ষেত্রে ইয়ক প্রায় থাকে না বললেই চলে। এটা এগ অফ হেন একটা ছবি এঁকেছি এবং ফ্রগ এগ। দেখো মানুষের এগ ডিম্বাণু কিন্তু অনেক ছোট হয় এবং মানে হেনের ডিম্বাণু কিন্তু অনেক বড় হয় এবং ফ্রগের এগ তাহলে তুলনামূলকভাবে মানুষের থেকেও বড় হয়। জাস্ট একটা কম্পারেটিভ এক্ষেত্রে ছবি দেওয়া আছে। কিন্তু এই যে ডিফারেন্ট টাইপের যে ইয়কের অ্যামাউন্টের ওপর ভিত্তি করে আমরা দেখছি যে ডিফারেন্ট টাইপের এগকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ফ্রগের এগ কেমন টাইপের এগ বলতে পারবে? ফ্রগ এগ অবভিয়াসলি মেসোডেসিথাল এগ। এইবার দেখো, তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে প্রথমেই যেটা আমরা দেখলাম অ্যাম্ফিওক্সাসের যে এগ, দ্য ইয়ক ইজ ভেরি থিন অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ভেরি থিন মানে কি ইয়কের মধ্যে যে গ্র্যানিউলস আছে তার পরিমাণ খুবই কম, সেই জন্য বলছে যে ভেরি থিন এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে কি টোটাল এগে সেটা ডিস্ট্রিবিউটেড থাকে। দ্য ডিভিশন ইজ কমপ্লিট অ্যান্ড দ্য আর্লি ডিভিশন অকার অ্যাট এ ভেরি কুইক রেট। মানে প্রত্যেকটা যে ডিভিশন হবে একদম ইকুয়াল, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ভেরি থিন ইয়ক আছে তো সেই কারণের জন্য অ্যাম্ফিওক্সাসের যে ক্লিভেজ হবে একদম কমপ্লিট হবে। সমস্ত এক্ষেত্রে কোনো রকমভাবে ইয়ক জেনারেলি অ্যাম্ফিওক্সাসের ডিভিশনকে সেরকমভাবে প্রভাব বিস্তার করতে পারে না। সেই জন্য বলছে যে ডিভিশন ইজ কমপ্লিট অ্যান্ড দ্য আর্লি ডিভিশন অকার অ্যাট এ ভেরি কুইক রেট। আর্লি ডিভিশন মানে কি, ধরো যাক প্রথম 4-5টা যে ক্লিভেজ হলো, মানে প্রথম 4-5 বার যে কাটা হলো সেটা খুব দ্রুত গতিতে হবে। ঠিক আছে, এবং তারপরে পরবর্তীকালে সেটা আসিনক্রোনাস হয়ে যাবে। তার মানে অ্যাম্ফিওক্সাসের ক্ষেত্রে জেনারেলি ডিভিশন কমপ্লিট হয়, তার মানে জেনারেলি ইয়ক এক্ষেত্রে তাদের ক্লিভেজকে অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারে না যেহেতু ইয়ক ভেরি থিন হয়। কিন্তু অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখো কন্টেন্স ইয়ক হুইচ ইজ লোকেটেড অ্যাট দ্য ভেজিটাল পোল। তাহলে ভেজিটাল পোলের দিকেই প্রধানত ইয়ক থাকে। ভেজিটাল পোল আর এনিম্যাল পোল কোনটা? কোনো একটা এগের যেদিকে ইয়ক থাকে না তো সেদিকটা হলো এনিম্যাল পোল এবং তার অপোজিট সাইডটা হলো ভেজিটাল পোল। যেদিকে প্রধানত ইয়ক থাকে তো সেটাই হলো ভেজিটাল পোল। পোল মানে মেরু, মানে দুটো প্রান্ত। ঠিক আছে, ডিভিশন ইনিশিয়েটস অ্যাট দ্য এনিম্যাল পোল। অবভিয়াসলি ডিভিশন কি হচ্ছে, এনিম্যাল পোলে শুরু হচ্ছে এবং এক্সটেন্ডস টুয়ার্ডস দ্য ভেজিটাল পোল, মানে কাটিং যেটা হচ্ছে এনিম্যাল পোলে হচ্ছে এবং তারপরে ভেজিটাল পোলে কাট হতে হতে যাচ্ছে। কিন্তু ভেজিটাল পোলে যখনই তুমি ছুরি চালাচ্ছ তখনই হোয়ার দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লিভেজ স্লোজ ডাউন কনসিডারেবলি, মানে প্রথমেই খুব দ্রুত আমরা ওপরটাকে কেটে দিলাম। ধরো যাক তুমি কোনো একটা ফল কাটছো এবং সেই ফলের ভিতরে খুব তার সিড আছে, দানা আছে, এটাকে ধরে নাও ইয়ক। তাহলে প্রথমে যখন ফলটা যখন কাটছো বাইরের পোর্শনটা খুব দ্রুত কাটলে কিন্তু সেই দানাটাকে কাটতে তোমার অনেকটা সময় লাগবে। এক্ষেত্রেও সেটা বলছে দ্য ডিভিশন ইনিশিয়েট অ্যাট দ্য এনিম্যাল পোল অ্যান্ড এক্সটেন্ডস টুয়ার্ডস দ্য ভেজিটাল পোল হোয়ার দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লিভেজ স্লোজ ডাউন কনসিডারেবলি। এবং তার ফলে কি হবে, এনিম্যাল পোলের দিকে অসংখ্য ছোট ছোট সেল তৈরি হবে, সেগুলোকে বলা হয় মাইক্রোমিয়ার। এবং ভেজিটাল পোলের দিকে বড় বড় সেল তৈরি হবে, যেহেতু সেখানে ক্লিভেজ রেট স্লো হয়ে গেছে তো সেখানে যেটা তৈরি হবে সেটা হলো ম্যাক্রোমিয়ার। দ্য এনিম্যাল পোল ডিভাইডস ফাস্টার দ্যান দ্য ভেজিটাল পোল। এনিম্যাল পোল খুব দ্রুত গতিতে এক্ষেত্রে বিভাজিত হবে এবং তার ফলে এনিম্যাল পোলে অনেক ছোট ছোট সেল তৈরি হবে, তাকে আমরা বলবো মাইক্রোমিয়ার। আর ভেজিটাল পোলে সেলগুলো বড় বড় হবে। কেন বড় হবে? কারণ সেক্ষেত্রে ক্লিভেজের রেট অনেক স্লো হয়ে যায়। তাহলে এরকমভাবে প্রধানত আমরা দেখলাম যে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে প্রধানত ভেজিটাল পোলের দিকে যেহেতু ইয়ক থাকে তো সেই জন্য ক্লিভেজ রেট ভেজিটাল পোলে স্লো হয়ে যায়। আর রেপটাইলস আর বার্ডসের ক্ষেত্রে কি হবে, দ্য এগ আর ফুললি লেডেন উইথ লার্জ মাস অফ ইয়ক। প্রচুর পরিমাণে ইয়ক যেহেতু থাকে, দাস রেস্ট্রিক্টিং দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দ্য নিউক্লিয়াস অন দ্য পেরিফেরি অ্যাজ এ সার্কুলার ডিস্ক অন দ্য এনিম্যাল পোল। দেখো এক্ষেত্রে তোমরা যে ইয়ক এগকে দেখতে পাচ্ছ এটা হলো মেগালেসিথাল এগ। এটা দেখা যায় বার্ড এবং রেপটাইলসের ক্ষেত্রে, যেহেতু ইয়ক টোটালি ভেজিটাল পোল এবং এনিম্যাল পোলের অনেকটা অংশকে কভার করে রাখে সেই জন্য অ্যাক্টিভ যে সাইটোপ্লাজম আছে সেটা এনিম্যাল পোলের একটা ছোট্ট অংশে থাকে, এই অ্যাক্টিভ সাইটোপ্লাজম। এই রকম এই ছোট্ট জায়গাতে প্রধানত আমরা অ্যাক্টিভ সাইটোপ্লাজমকে দেখতে পাবো এবং এই অ্যাক্টিভ সাইটোপ্লাজমের নামই হলো সার্কুলার ডিস্ক, অর্থাৎ ডিস্ক শেপের। ডিস্ক মানে কি একটা চাকতির মতো। আমরা অনেক সময় সেই ছোটবেলায় ডিসকাস খেলতাম না, ঠিক আছে, তো সেরকম একটা চাকতির মতো বা ডিসের মতো একটা স্ট্রাকচার পড়ে থাকে, তো সেটাই হলো অ্যাক্টিভ সাইটোপ্লাজম, জাস্ট ইয়কের ওপরে এটা পড়ে থাকে। সো দ্য লাইন অফ দ্য ক্লিভেজ ডিভাইডস অনলি দ্য স্মল এনিম্যাল পোল রিজিয়ান। তাহলে কেবলমাত্র এই জায়গাতেই জেনারেলি ক্লিভেজ চলবে, কিন্তু এখানে কোনো রকম ক্লিভেজ হবে না, অর্থাৎ তুমি ওপরেই কেবলমাত্র সেলগুলো দেখতে পাবে। সেই জন্য যখন আমরা চিকের বা গ্যাস্ট্রুলেশন আমরা যখন পড়বো একটু ডিফিকাল্ট, আমাদের বোঝাটা তখন ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যত স্মল স্ট্রাকচার হবে সেই স্মল স্ট্রাকচারকে স্টাডি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়।
যেহেতু অ্যাক্টিভ সাইটোপ্লাজম, যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ইয়ক তাদের এগেতে যেহেতু থাকে, তো অ্যাক্টিভ সাইটোপ্লাজম একটা স্মল এরিয়াতে কনসেন্ট্রেটেড থাকে, তো এই জায়গাতেই কেবলমাত্র ক্লিভেজ হয়, কিন্তু ইয়কের যে জায়গা আছে তো সেই জায়গাতে ক্লিভেজ হয় না। সো লাইন অফ দ্য ক্লিভেজ ডিভাইডস অনলি দ্য স্মল এনিম্যাল পোল রিজিয়ান। তাহলে বার্ড এবং রেপটাইলসের ক্ষেত্রে কেবলমাত্র ক্লিভেজ দেখা যাবে এনিম্যাল পোলে, কিন্তু মেসোলেসিথাল যে এগ আছে ফ্রগেতে, এনিম্যাল পোল এবং ভেজিটাল পোল দুটো জায়গাতেই ক্লিভেজ দেখা যাবে, কিন্তু সেই ভেজিটাল পোলে ক্লিভেজ রেট কিন্তু অনেকটা স্লো হবে। যদি সেন্ট্রোলেসিথাল এগ যদি হয় তাহলে কি হবে? সেন্ট্রোলেসিথাল এগ হলে এক্ষেত্রে ইনসেক্টের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে ইয়ক কনসেন্ট্রেটেড আছে, তাহলে তাদের পেরিফেরিতে কেবলমাত্র ক্লিভেজ হবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি যে সেল দেখতে পাবে এই পেরিফেরিতে, মানে প্রান্তের দিকে কেবলমাত্র অসংখ্য সেল দেখতে পাবে ব্লাস্টোমেয়ার, কেন্দ্রেতে তুমি কিন্তু কোনো কিছু দেখতে পাবে না। সুতরাং বার্ডের ক্ষেত্রে তুমি যদি একটা এগকে দেখো, যদি একটা ডিমকে যদি দেখো, তার উপরে তুমি এমব্রায়োকে পাবে, ঠিক আছে? কিন্তু যখন ইনসেক্টকে যখন দেখবে তো এমব্রায়োটা কিন্তু টোটাল এমব্রায়ো কিন্তু টোটাল কি হবে, বাইরের দিকে প্রধানত এমব্রায়োনিক স্ট্রাকচারটা তৈরি হবে এবং ভিতরের দিকে ইনসেক্টের প্রধানত এখানেই প্রধানত ইয়ক থাকে, ঠিক আছে? সুতরাং আমরা পেরিফেরাল একটা স্ট্রাকচার, পেরিফেরাল সাইটোপ্লাজম আমরা এক্ষেত্রে দেখতে পাবো আফটার ক্লিভেজ ইন কেস অফ ইনসেক্ট। সুতরাং এটাই হলো রোল অফ ইয়ক ইন ক্লিভেজ ইন ডিফারেন্ট টাইপ অফ এগ, ঠিক আছে? এফেক্ট অফ ইয়ক ইন সেগমেন্টেশন, কোন টাইপের এগেতে প্রধানত কি ক্লিভেজ কিভাবে প্রভাব বিস্তার করে, এটুকু সবাই বুঝতে পেরেছ? দেখো এইবারে কিছু কিছু এমব্রায়োলজিতে টার্ম আছে, তো সেই টার্মগুলো কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, কোনটাকে বলে ব্লাস্টোডিস্ক, কোনটা এরিয়া পেলিসুলা, এরিয়া ওপাকা, এগুলো আমরা পরে আমরা দেখব। এখন শুধু ক্লিভেজের টার্মিনোলজিগুলো আমরা এক্ষেত্রে ভালো করে জানবো। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো একটা ম্যামালিয়ান প্রধানত ব্লাস্টুলা, এবং এই ব্লাস্টুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাইরের দিকে কিছু সেল থাকে, তো এই সেলগুলোকে আমরা বলবো এগুলো হচ্ছে প্রধানত ট্রোফোব্লাস্ট সেল, ঠিক আছে? বা এরকম হচ্ছে এপিথেলিয়াল একটা সেল শিট তৈরি হয়। তো এই ট্রোফোব্লাস্ট সেল থেকে প্রধানত এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হয়। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন কোনগুলো? এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন হলো সেই সমস্ত মেমব্রেন যেগুলো এমব্রায়োর পার্ট নয়, কিন্তু এমব্রায়োকে বিভিন্নভাবে তারা হেল্প করে তার ডেভেলপমেন্টে। যেমন অ্যামনিয়ন, অ্যালান্টয়েজ, কোরিয়ন, এগুলো হলো ডিফারেন্ট টাইপের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। দিস আর দ্য মেমব্রেনাস স্ট্রাকচার হুইচ আর নট পার্ট অফ এমব্রায়ো বাট হেল্পস ইন এমব্রায়ো ফর ফার্দার ডেভেলপমেন্টাল প্রসেস, সেগুলোকেই আমরা বলবো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। তো এক্ষেত্রে যে টি যে সেল দেখতে পাচ্ছ, তো এই সেল থেকে প্রথমত এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন স্ট্রাকচার তৈরি হয়, এবং এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনের সঙ্গে অ্যাডজাসেন্ট কিছু সেল থাকে, তো এগুলোকেই আমরা বলবো ইনার সেল মাস। প্রকৃতপক্ষে এই ইনার সেল মাস থেকেই প্রধানত এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়। তাহলে দেখো, ব্লাস্টুলেশন পদ্ধতিতেই কিন্তু বা ক্লিভেজ পদ্ধতিতেই কিন্তু একটা এমব্রায়োর সেলগুলোর ফেট কিন্তু ঠিক হয়ে যায়। ফেট মানে কি? ফেট মানে তার পরিণতি কি হবে, সে অ্যাকচুয়ালি কোন জায়গাতে যাবে, তো তাকেই আমরা বলবো ফেট, এফএটি, ফেট, ঠিক আছে? আমরা যদি প্রচুর পড়াশোনা করি বা কেউ যদি প্রচুর স্টাডি করে সে খুব ভালো জায়গাতে যাবে, কেউ যদি না করে তাহলে সে খারাপ জায়গাতে যাবে, এটাই হলো ফেট। তাহলে এই যে ইনার সেল মাসের যে সেলগুলো আছে, এটা একটা পার্টিকুলার ফেট তার কি সে এমব্রায়োতে পরিণত হবে, আর এই যে টি যে সমস্ত সেলগুলো আছে সেখান থেকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হবে। প্রথমেই দেখো এই যে জাইগোট আছে, ক্লিভেজ পদ্ধতিতে জাইগোট 2 সেল স্টেজ হলো, তারপরে দেখো 4 সেল স্টেজ হলো, এরকমভাবে ডিভিশন হতে হতে একসময় 16 সেল স্টেজ যেটা তৈরি হবে। এই 16 সেল স্টেজের যে স্ট্রাকচার, একটা কম্প্যাক্ট সেল, অনেকগুলো মানে প্রায় 16 সেল একটা কম্প্যাক্ট একটা গঠন তৈরি করে, এবং এই কম্প্যাক্ট গঠনকেই আমরা বলবো মরুলা। তো এই সেলগুলো কেন এগুলো কম্প্যাক্ট থাকে? কারণ এদের মধ্যে একটা প্রোটিন থাকে, তার নাম হলো ই ক্যাথেরিন প্রোটিন, এবং এই ই ক্যাথেরিন প্রোটিন দিয়ে মরুলার সেলগুলো কম্প্যাক্টলি তারা থাকে। কিন্তু ব্লাস্টোসিল কিভাবে তৈরি হয়? যদি কোনোভাবে এই ই ক্যাথেরিন প্রোটিন যদি কোনোভাবে লুজ হয়ে যায়, তখন এর মধ্যে ফ্লুইড ঢুকে যায়, এবং তার ফলে ধীরে ধীরে এর মধ্যে একটা ক্যাভিটি তৈরি হয়, এবং একেই আমরা বলবো ব্লাস্টোসিল। এবং এই ব্লাস্টোসিল যুক্ত যে স্ট্রাকচার, তো দিস ইজ কল্ড ব্লাস্টুলা। কিন্তু মরুলার মধ্যে আমরা কোনো রকম এরকম ক্যাভিটি আমরা দেখতে পাই না। তাহলে ক্লিভেজের আলটিমেট টার্গেট যেটা, তো সেটা হলো ব্লাস্টুলা তৈরি করা। সো দিস ইজ দ্য আলটিমেট গোল অফ ক্লিভেজ। ক্লিভেজ পদ্ধতিতে মরুলা যেমন তৈরি হয় এবং মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয়, এবং এই ব্লাস্টুলার যে সমস্ত সেলগুলো দেখলে
পরবর্তীকালে ফার্দার ব্লাস্টুলেশনের পরেই যে ঘটনা ঘটবে তো সেটাই হলো গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন পদ্ধতিতে এই সমস্ত সেলগুলোর মরফোজেনেটিক মুভমেন্ট হবে এবং তার সেখান থেকে তিনটে জার্ম লেয়ার তৈরি হবে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। আমরা পরে সেটা গ্যাস্ট্রুলেশনে পড়ব। আমরা এখন যেটা পড়ছি সেটা হলো ব্লাস্টুলেশন। দ্যাট মিনস কিভাবে ব্লাস্টুলা তৈরি হয়। ব্লাস্টুলা তৈরি হওয়ার যে প্রসেস তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ক্লিভেজ। এরপরে দেখো, তাহলে আমরা কি দেখলাম, জাইগোট ইজ এ টটিপটেন্ট সেল। হোয়াট ইজ দিস টটিপটেন্ট সেল? টটিপটেন্ট সেল হলো সেই সেল যেখান থেকে কোনো একটা অর্গানিজমের সমস্ত স্ট্রাকচার তৈরি হয়। আমরা জানি যে আমরা একটা সিঙ্গেল সেল থেকেই প্রধানত আমাদের টোটাল সমস্ত অর্গ্যানের ডেভেলপমেন্ট ঘটে। তো সেই জন্য জাইগোটকে আমরা বলবো টটিপটেন্ট সেল। ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু জেনারেট অল দ্য সেল টাইপস অফ বডি। ফার্টিলাইজেশন কুইকলি ফলোড বাই ক্লিভেজ। আফটার ফার্টিলাইজেশন ক্লিভেজ তৈরি হবে, ডিভিশন হবে। ইন দ্য ম্যামালস ক্লিভেজ অকার বিফোর এমব্রায়ো ইমপ্ল্যান্টেড। ঠিক আছে, তাহলে ম্যামালসের ক্ষেত্রে ক্লিভেজ কখন হবে? দেখো, ম্যামালসের ক্ষেত্রে ফার্টিলাইজেশন কখন হয়? ফার্টিলাইজেশন তখনই হয় অ্যাম্পুলাতে, প্রধানত ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। ফার্টিলাইজেশন হওয়ার পরে ওই যে জাইগোট যেটা তৈরি হলো, এবার এই জাইগোট ইউটেরাসে চলে আসবে। অর্থাৎ ইউটেরাসে সে যখন নামবে, ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে সে যখন নামবে, ওই নামতে 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 তখন তার মধ্যে কিন্তু ক্লিভেজ হতে হতে সে কিন্তু নামছে। তাহলে ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে ইউটেরাসের মধ্যে, ইউটেরাস বা জরায়ুর মধ্যে প্রধানত ওই ফার্টিলাইজড এগ যখন পুঁতে যায় তো তখনই তাকে আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। তাহলে ক্লিভেজ কিন্তু এই ইমপ্ল্যান্টেশন হওয়ার আগেই কিন্তু শুরু হয়ে যায়। জাস্ট আফটার ফার্টিলাইজেশন খুব দ্রুত কিন্তু ক্লিভেজ চালু হয়ে যায়। ইন শিপ, একটা শিপের ক্ষেত্রে ইচ সেল অ্যাট দ্য 8 সেল স্টেজ হ্যাড দ্য পোটেন্সিয়াল টু গিভ রাইজ টু এ কমপ্লিট অ্যানিমেল। অর্থাৎ জাইগোট যে ক্ষেত্রে টটিপটেন্ট একটা সিঙ্গেল সেল, এবং এই জাইগোটের যখন ডিভিশন হবে, দুটো সেল তৈরি হলো, চারটে সেল তৈরি হলো, আটটা সেল তৈরি হলো, এই আটটা সেলযুক্ত যে স্ট্রাকচার যেটা তৈরি হলো, এর কোনো একটা সেল দিয়ে তুমি একটা কমপ্লিট অ্যানিমেল তৈরি করতে পারবে। সুতরাং 8 সেল স্টেজ কিন্তু টোটালি টটিপটেন্ট। এরপরে কি হবে? 8 সেল এমব্রায়ো ডিভাইড এগেন টু ফর্ম দ্য 16 সেল মরুলা। তাহলে 8 সেল স্টেজ, সুতরাং স্টেজগুলো দেখো, প্রথমে জাইগোট, তারপরে 8 সেল স্টেজ, তারপরে কি হবে 16 সেল স্টেজ। তাহলে মরুলাতে কতগুলো সেল থাকবে? 16টা সেল থাকবে। 8 সেল এমব্রায়ো ডিভাইড এগেন টু ফর্ম দ্য 16 সেল মরুলা। An embryo undergoes compaction due to the surface molecule E cadherin. So more compact cell structure morula is formed. তাহলে এই যে 16টা যে সেল তৈরি হলো, এগুলো কম্প্যাক্ট হয়ে যায়, ই ক্যাথেরিন দিয়ে তারা কম্প্যাক্টেড থাকে এবং তার ফলে আমরা মরুলাকে দেখতে পাই। এরপরে কি হবে? সাম সেল অ্যাডেশন ডিমিনিশ। এরপরে কি হবে? ই ক্যাথেরিন কিছু নষ্ট হয়ে যাবে। দ্য ফ্লুইড বিগিনস টু ফ্লো ইনটু অ্যান ইন্টারনাল ক্যাভিটি। তো একেই আমরা বলবো ব্লাস্টোসেল। যখন এই ই ক্যাথেরিন যখন লুজ হয়ে যায় তখন তার মধ্যে ফ্লুইড তখন ঢুকতে শুরু করে এবং এর ফলে ব্লাস্টোসেল তৈরি হয়। এরপরে কি হবে? অ্যাডিশনাল ডিভিশন অফ দ্য সেল প্রডিউস দ্য 16 সেল স্টেজ ব্লাস্টুলা। তো ব্লাস্টুলার মধ্যে যে সেলগুলো যেগুলো তৈরি হয় তো সেগুলো প্রধানত দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদম আউটার দিকে যেটা থাকে তো সেটাই হলো ট্রোফো একটোডাম। 16 সেল মরুলা থেকেই প্রধানত 16 সেল ব্লাস্টুলা তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো ব্লাস্টুলার মধ্যে কতগুলো সেল থাকবে? ইন কেস অফ ম্যামালস 16টা সেল থাকবে। মরুলার মধ্যে, ব্লাস্টুলার মধ্যেও কতগুলো সেল থাকবে? 16টা সেল থাকবে। ঠিক আছে, মরুলার সঙ্গে ব্লাস্টুলার পার্থক্য কি বলতে পারবে? মরুলাতে কতগুলো সেল দেখলাম? 16টা সেল। ব্লাস্টুলাতে কতগুলো সেল দেখলাম? 16 সেল। মরুলা থেকে, হ্যাঁ, মরুলা থেকে ব্লাস্টুলার এটাই পার্থক্য। হুম, হ্যাঁ, এবং তার ফলে ব্লাস্টুলার মধ্যে আমরা দুটো স্ট্রাকচার দেখতে পাবো, একটা হলো ট্রোফো একটোডাম এবং আরো একটা হলো ইনার সেল মাস। এবার দেখো ট্রোফো একটোডাম কোনটা? হুইচ উইল ফর্ম দ্য এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু লাইক দ্য প্লাসেন্টা। এখান থেকে প্লাসেন্টা তৈরি হয়। আমরা যখন প্লাসেন্টা ডেভেলপমেন্ট করবো আমরা পড়বো যে কীভাবে ইমপ্ল্যান্টেশন হয়, কী করে প্লাসেন্টা তৈরি হয়। এবং এরপরে এই ট্রোফো একটোডামের ভিতরে যে সেলগুলো থাকবে তো তাকেই আমরা বলবো ইনার সেল মাস। তাহলে এই যে ইনার সেল মাস থেকেই প্রথমত এমব্রায়ো প্রপার তৈরি হয়। সোর্স অফ দ্য এমব্রায়োনিক স্টেম সেল হুইচ ক্যান কন্ট্রিবিউট টু ওনলি পার্ট অফ এমব্রায়ো। ঠিক আছে, ওই এটাই প্রথমত এমব্রায়োনিক স্টেম সেলের একটা পার্ট। সোর্স অফ এমব্রায়োনিক স্টেম সেল হুইচ ক্যান কন্ট্রিবিউট টু এনি পার্ট অফ এমব্রায়ো। এই যে ইনার সেল মাস আছে, এই ইনার সেল মাসও কিন্তু টটিপটেন্ট হিসাবে কাজ করতে পারে। এটাই বলতে চেয়েছে সোর্স অফ এমব্রায়োনিক স্টেম সেল, এটাই প্রধানত এমব্রায়োনিক স্টেম সেল এবং এটাও কিন্তু টটিপটেন্ট। জাইগোট যেরকমভাবে সমস্ত স্ট্রাকচার তৈরি করতে পারে, একটা কমপ্লিট অ্যানিম্যাল তৈরি করতে পারে, মরুলা যেমন করতে পারে, ইনার সেল মাসের সেলগুলো করতে পারে, কিন্তু ট্রোফো একটোডার্মের সেল কিন্তু
একটা এমব্রায়ো তৈরি করতে পারে না, সুতরাং সেটা কিন্তু আর স্টেম সেল হিসাবে কাজ করছে না। ইনার সেল মাসের মধ্যে একটা জিন আছে, তার নাম হলো OCT4 জিন। ইনার সেল মাসের মধ্যে যে জিন এক্সপ্রেসড হয় তো সেটাই হলো OCT4 জিন। তাহলে OCT4 জিন আমরা ইনার সেল মাসে পাবো। Both inner cell mass and the trophoectoderm have the property of the stem cell. Each type can divide to renew itself. দেখো এক্ষেত্রে ইনার সেল মাস কিন্তু টটিপটেন্ট স্টেম সেল ডিফারেন্ট রকমের হতে পারে। একটি হচ্ছে টটিপটেন্ট, একটা প্লুরিপোটেন্ট এবং আরও একটা হলো মাল্টিপোটেন্ট। টটিপটেন্ট হলো সেটাই যে স্টেম সেল থেকে সমস্ত রকমের সেল তৈরি হয়, তো তাকেই আমরা বলবো টটিপটেন্ট স্টেম সেল। দেখো স্টেম সেলের দুটো প্রপার্টি, একটা হলো ডিভিশন এবং আর একটা হলো ডিফারেন্সিয়েশন। তার মানে কি, সেলের যেমন সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে ওই সেল থেকে আর একটা সেলে সে কিন্তু চেঞ্জ হতে পারে। এবং যখন সমস্ত রকমের কোনো একটা স্টেম সেল যখন সমস্ত রকমের বডি সেল তৈরি করে, তখন তাকে বলে টটিপটেন্ট স্টেম সেল। কোনো একটা স্টেম সেল থেকে যখন অনেক রকমের সেল তৈরি হয় কিন্তু সব রকমের সেল তৈরি হয় না কোনো অ্যানিম্যালের, তো তখনই তাকে আমরা বলবো প্লুরিপোটেন্ট স্টেম সেল। আর ইউনিপোটেন্ট মানে কি, কোনো একটা সেল যখন ডিফারেন্সিয়েট হয়ে অনলি ওয়ান টাইপ অফ সেল তৈরি করে, তো তখনই তাকে আমরা বলবো ইউনিপোটেন্ট স্টেম সেল। যেমন আমাদের জাইগোট যেটা বা ইনার সেল মাসের যে কোষ আছে, এগুলো সবাই টটিপটেন্ট, কারণ এখান থেকে একটা কমপ্লিট এমব্রায়ো আমরা পাই। কিন্তু হিমাটোপয়েটিক যে স্টেম সেল আছে, তো সেটা হলো প্লুরিপোটেন্ট স্টেম সেল, কারণ হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে ডিফারেন্ট টাইপের ব্লাড সেল তৈরি হয়। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এগুলো সব তৈরি হয় হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে। যেহেতু ডিফারেন্ট টাইপ অফ ব্লাড সেলস আর প্রডিউসড অর ডিফারেন্সিয়েটেড ফ্রম দিস হিমাটোপয়েটিক স্টেম সেল, কিন্তু নট অল টাইপ অফ সেল, ঠিক আছে। তো সেই জন্য একে আমরা বলবো প্লুরিপোটেন্ট। আবার দেখো ইউনিপোটেন্ট কাকে বলে, যে সেল ডিফারেন্সিয়েটেড হবে একটা সিঙ্গেল টাইপের সেলে। যেমন প্রো এরিথ্রোসাইট, এখান থেকে কেবলমাত্র এরিথ্রোসাইটই তৈরি হবে, কিন্তু কোনো রকম ডব্লিউবিসি বা অন্য কিছু তৈরি হবে না, সুতরাং সেটাকে আমরা বলবো ইউনিপোটেন্ট। তো এই যে ইনার সেল মাস আছে, এটা কিন্তু টটিপটেন্ট স্টেম সেল। ট্রোফো যে একটোডাম আছে, এটা প্রধানত প্লুরিপোটেন্ট স্টেম সেল, কারণ এখান থেকে এমব্রায়ো নয়, অনেক রকমের স্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু এমব্রায়ো তৈরি হচ্ছে না। একটা কমপ্লিট অর্গানিজম কিন্তু ট্রোফো একটোডামের সেল থেকে আমরা পাবো না, সুতরাং এটাকে আমরা প্লুরিপোটেন্ট বলবো। কিন্তু যেরকমই হোক না কেন, দে বোথ আর স্টেম সেল। তার মানে তাদের ডিভিশন হবে এবং রিনিউ করতে পারবে। এবং দেখো ইনার সেল মাস ইজ লোকেটেড অন ওয়ান সাইড অফ দ্য ব্লাস্টোসেল। ইনার সেলস আর লুজ মাস দ্যাট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মেসেনকাইম। এবং এই ইনার সেল মাসকে জেনারেলি মেসেনকাইমের মতো, মানে মেসেনকাইমে যেরকম বিভিন্ন সেলগুলো জেনারেলি থাকে, আমরা স্পঞ্জের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, সুতরাং তার যে সেলগুলো যেরকমভাবে লুজলি অ্যাটাচ থাকে, ইনার সেল মাসের কোষগুলোও কিন্তু লুজলি অ্যাটাচ থাকবে। Trophoectoderm form a hollow ball around the inner cell mass and the blastocell. They organize to form the epithelial sheet and implanted. অর্থাৎ এই এই যে ট্রোফোএক্টোডাম যে সমস্ত সেলগুলো আছে, এখান থেকেই প্রধানত এপিথেলিয়াল সেল তৈরি হবে, অর্থাৎ কোনো এমব্রায়োর কভারিং তৈরি হবে, এবং এখান থেকেই প্রধানত এমব্রায়ো প্রপার তৈরি হবে। তাহলে এই জায়গাতে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে ব্লাস্টুলাকে কীরকম দেখতে হয়, অর্থাৎ ক্লিভেজ যে টার্গেট করছে একটা ব্লাস্টুলা তৈরি করতে, তো সেই ব্লাস্টুলাকে কেমন দেখতে হয়, তো তার আমরা একটা আইডিয়া পেলাম। ঠিক আছে, এই পর্যন্ত। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লিভেজ। তাহলে ক্লিভেজের ফলে তো ব্লাস্টুলা তৈরি হয়। আমরা দেখলাম যে ক্লিভেজকে প্রধানত হ্যাম্পার করে দেয় যেটা, তো সেটাই হলো ইয়ক। এবার আমরা যেটা দেখবো যে ক্লিভেজের প্রপার্টি, অর্থাৎ এই যে ডিভিশন, এই ডিভিশনের কি প্রপার্টি আছে। অল দ্য ডিভিশন আর মাইটোটিক অকার র্যাপিডলি ওয়ান আফটার দ্য আদার। সমস্ত ডিভিশন কিন্তু মাইটোটিক সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন। তার মানে কি, ডটার সেলে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোসোম তার পেরেন্ট সেলের মতোই হবে। ক্লিভেজ ইজ মোর দেন প্রোপাগেটিং মাল্টিসেলুলারিটি, অলসো ডিটারমাইন দ্য সেল ফেট। তাহলে ক্লিভেজ মানে এটা নয় যে কোনো একটা এমব্রায় একটা সিঙ্গেল সেলুলার অর্গানিজমকে মাল্টি সেলুলার করবে, নট অনলি দ্যাট, ক্লিভেজ অলসো ডিটারমাইন করবে যে কোনো একটা সেল কিসে পরিণত হবে, সেটা কিন্তু ক্লিভেজ ডিপেন্ড করে। যেমন ইনার সেল মাসের মধ্যে OCT4 জিন আছে, ওটা বলে দিচ্ছে যে এমব্রায়ো তৈরি হবে, ওই সমস্ত সেলগুলো ইনভলভ হবে। আবার ট্রোফোএক্টোডার্ম থেকে প্রধানত তৈরি হবে আমাদের এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন, সেই জন্য বলছে এটা একটা সেল কিসে পরিণত হবে সেটাকে এটা কিন্তু ঠিক করে দেয়। Cleavage is a very fast division, so fast that the S phase of the next cleavage begins already in the telophase of the preceding. দেখো ক্লিভেজ কিন্তু প্রচণ্ড ফাস্ট। ধরো দেখ একটা সেলের বিভাজন হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ হতে হতে আবার কিন্তু ওই টেলোফেজ দশাতেই কিন্তু এক্ষেত্রে ডিএনএ সিনথেসিস চালু হয়ে যাচ্ছে। কেন? কারণ টেলোফেজ হওয়া পর্যন্ত সেল অপেক্ষা করে না,
টেলোফেজ দশাতেই কিন্তু ক্রোমোজোমের মাল্টিপ্লিকেশন চালু হয়ে যায়, শুরু হয়ে যায়। সেই কারণের জন্য এটা কিন্তু খুব দ্রুত গতিতে হতে হবে। প্রথম দিকের যে ক্লিভেজ আছে সেটা হচ্ছে সিনক্রোনাস ক্লিভেজ, ডিভিশন ওয়ান আফটার দ্য আদার, মানে অল দ্য ব্লাস্টোমিয়া ডিভাইড সাইমালটেনিয়াসলি। একটা সেল থেকে দুটো কমপ্লিট সেল তৈরি হলো, দুটো থেকে চারটে কমপ্লিট সেল তৈরি হলো, তো এটাই হলো সিনক্রোনাস ক্লিভেজ। কিন্তু লেট ক্লিভেজ পরবর্তীকালে যত ডিভিশন যত হচ্ছে, মানে যত প্রোগ্রেশন হচ্ছে, একটা দেখো একটা মাল্টিসেলুলার তো একটা স্ট্রাকচার তৈরি হবে এমব্রায়ো, সুতরাং পরের যে বিভাজনগুলো হবে সেগুলো আসিনক্রোনাস হবে। এবং ক্লিভেজ ইনক্রিজেস দ্য নাম্বার অফ সেল বাট ডিক্রিজ দ্য সাইজ অফ সেল। অবভিয়াসলি ক্লিভেজ কি করছে, সেলের সংখ্যা বাড়াচ্ছে কিন্তু সেলের সাইজ কিন্তু এটা কমাচ্ছে। এইবার দেখো এতক্ষণ পর্যন্ত এই পয়েন্টগুলো তো সবই তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এরপরে দেখো ডিউরিং ক্লিভেজ রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও। তার মানে কি, ধরে যাক একটা সেল আছে এবং সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা বড়, প্রথম যে সে যখন স্টার্ট করছে, এবং সাইটোপ্লাজম যেটা আছে সেটাও বড়, কিন্তু এরপরে কি হচ্ছে, নিউক্লিয়াসের সংখ্যা বাড়ছে কিন্তু সাইটোপ্লাজমের সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে। মানে সাইটোপ্লাজমের পরিমাণ প্রত্যেকটা সেলের রেসপেক্টে যদি আমরা ধরি তাহলে সেটা কমে যাচ্ছে। সেই জন্য বলছে ক্লিভেজ কি করছে, রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও, সেল বিকাম মোর অ্যাক্টিভ। তাহলে দেখো একটা সেল যখন ছোট হয় তখন সেটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়। কেন অ্যাক্টিভ হবে, কারণ তার মধ্যে নিউক্লিয়াস আছে, সেটা কমপ্লিট নিউক্লিয়াস, নিউক্লিয়াসই কেবলমাত্র কাজ করছে, সেলকে আর অন্যান্য কাজ করতে হচ্ছে না। সেই জন্য সেল বিকাম মোর অ্যাক্টিভ বিকজ দ্য নিউক্লি হ্যাভ দ্য লেস সাইটোপ্লাজম টু কন্ট্রোল। তার মানে যখন অনেককে কন্ট্রোল করতে হয় তখন সমস্যা হয়, কিন্তু যেহেতু সাইটোপ্লাজমের পরিমাণ যেহেতু কম এবং নিউক্লিয়াসকেই বলা হয় কোনো সেলের ব্রেন, তো সেই কারণের জন্য কি হয়, সেই ব্রেনকে অনেকটা কম চাপ নিতে হয়। সেই কারণের জন্য সেল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয় এখান থেকে, ঠিক আছে? সেই জন্য আমি কি কি বলো, নিউক্লিয়াসকে কি বলে, আমাদের তো মস্তিষ্ক বলি কোনো কোষের। হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে এবার বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যদি ধরে নাও ভলিউম অফ দ্য নিউক্লিয়াস, আবার দেখো ভলিউম অফ দ্য সাইটোপ্লাজম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। ধরা যাক কোনো একটা সেল স্টার্টিং করছে যে নিউক্লিয়াসের ভলিউম, একটা সেল ধরা যাক একটা জাইগোট আছে, জাইগোটের মধ্যে ছোট্ট নিউক্লিয়াস আছে, আর তার থেকে 18 গুণ বড় কি আছে, সাইটোপ্লাজম আছে, ঠিক আছে? এবার এটা বিভাজিত হলো দুটো সেল তৈরি হলো। এবার এই প্রত্যেকটা সেলকে যদি আমরা কনসিডার করি তার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, কিন্তু সাইটোপ্লাজমের পরিমাণ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে যেখানে 18 ছিল, সেকেন্ড কেসে কত হয়ে যাবে, 12। আবার সেল বিভাজিত হলো, তাহলে কি হলো, অনেকগুলো ধরো সেল তৈরি হলো, একটা ছোট সেলকে নিই, মানে এটার থেকে তখন ছোট সেল এটা তৈরি হলো। সুতরাং এক্ষেত্রে আমরা নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি 1 সিমিলার আছে, কিন্তু সাইটোপ্লাজম কি হচ্ছে, কমে যাচ্ছে। সেই জন্য বলছে ডিউরিং দ্য ক্লিভেজ রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এটাই হলো তাদের অনুপাত, কিন্তু এই অনুপাতটা কিন্তু ক্রমশ কি হবে, কমতে থাকবে। জেনারেলি যখন 4 সেল স্টেজে থাকে তখন এই রেশিও 1/18 হয়, যখন 64 সেল স্টেজে থাকে তখন এই রেশিও 1/12 হয়, আর যখন ব্লাস্টুলার স্টেজে থাকে তখন এটা কিন্তু 1/6 হয়। এবং ব্লাস্টুলার স্টেজেই ব্লাস্টোমেয়াররা তখন ভেরি ভেরি অ্যাক্টিভ থাকে, কারণ নিউক্লিয়াসের তখন সাইটোপ্লাজমকে কন্ট্রোল করার জন্য সাইটোপ্লাজমের পরিমাণ কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে? এটুকু সবাই বুঝতে পেরেছো? পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন দেওয়া হয় রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও। ক্লিয়ার? এটা বোঝা গেছে তো? আচ্ছা, এবার দেখো নো গ্রোথ অফ দ্য সেল, শো নো কোয়ান্টিটেটিভ চেঞ্জ ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য ব্লাস্টোমিয়ার। অবভিয়াসলি ব্লাস্টোমিয়ার ডু নট মুভ, ব্লাস্টোমিয়ার কিন্তু মুভ করে না। সো জেনারেল শেপ অফ দ্য এমব্রায়ো ডাস নট চেঞ্জ। যদি কোনোভাবে ব্লাস্টোমিয়ার মুভ করে তাহলে সেই ব্লাস্টোমিয়ারের বিভিন্ন চেঞ্জ হয়। পরবর্তীকালে আমরা যখন ফ্রগের যখন গ্যাস্ট্রুলেশন পড়বো দেখবো বটল সেল তৈরি হয়েছে, ডিফারেন্ট টাইপের শেপযুক্ত সেল তৈরি হয়েছে। যেহেতু ব্লাস্টোমিয়ারের মধ্যে কোনো রকম মরফোজেনেটিক মুভমেন্ট হয় না, সেই কারণের জন্য জেনারেল শেপ অফ দ্য এমব্রায়ো, মানে এমব্রায়ো তখন কিন্তু রাউন্ডই থাকে, গোলই থাকে, এক্সেপ্ট দ্য ফরমেশন অফ এ ক্যাভিটি কল দ্য ব্লাস্টোসিল ইন দ্য ইন্টেরিয়ার। প্রথম শুরু করেছিল সে জাইগোট দিয়ে, ব্লাস্টুলার স্টেজেও সে কিন্তু রাউন্ডেড থাকে, মানে রাউন্ড জাইগোট দিয়ে শুরু করেছিল, ব্লাস্টুলার স্টেজেও কিন্তু রাউন্ড থাকে, কেবলমাত্র একটাই পরিবর্তন হয়, ব্লাস্টোসিল তৈরি হয়। কেমিক্যাল কনভার্সন অফ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল ইনটু দ্য অ্যাক্টিভ সাইটোপ্লাজম, অর্থাৎ
এই সময়তে কি হচ্ছে, যে সমস্ত রিজার্ভ যেসব ফুড মেটেরিয়ালগুলো ছিল, রিজার্ভ ফুড মেটেরিয়াল মানে ইয়ক, গ্লাইকোজেন ইত্যাদি, সেগুলো তখন কেমিক্যাল কনভার্সন অফ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল ইন্টু দ্য অ্যাক্টিভ সাইটোপ্লাজম, ইয়ক, গ্লাইকোজেন ইত্যাদি ইউটিলাইজ হয়ে যায় এবং সাইটোপ্লাজমে তখন তারা সাইটোপ্লাজমের পার্টে পরিণত হয় এবং সাইটোপ্লাজম তখন যেহেতু সাইটোপ্লাজমের অংশে পরিণত হয়, তো সেই জন্য অ্যাক্টিভ সাইটোপ্লাজমের অংশে তারা কিন্তু পরিণত হয়। The cleavage convert the egg into a compact mass of blastomere called the morula, which ultimately transform into the blastula, having unilayered thick mass blastoderm around the central space of blastocell. প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে একটা ইউনিলেয়ার সেল, এরপরে যখন ক্রমশ এমব্রায়ের ডেভেলপমেন্ট ঘটবে মাল্টিলেয়ার্ড এমব্রায় তৈরি হবে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিলেয়ার্ড একটা স্ট্রাকচার তৈরি হয় এবং সেই বাইরের দিকে যে লেয়ার থাকবে তো তাকেই আমরা বলবো ব্লাস্টোডার্ম। তো এগুলোই প্রধানত প্রপার্টি অর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লিভেজ। কীভাবে পড়বে? মাইটোটিক, ভেরি ফাস্ট, প্রথম ক্লিভেজ হচ্ছে সিনক্রোনাস, পরবর্তীকালে আসিনক্রোনাস হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রিডাকশন ইন দ্য নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও। সুতরাং এগুলোই, এবং ব্লাস্টোমিয়ার কখনো মুভ করে না, ক্লিভেজের ফলেই প্রধানত মরুলা তৈরি হয় এবং মরুলা থেকে ব্লাস্টোলা তৈরি হয়। ঠিক আছে, জাস্ট ইজিলি এই কি পয়েন্টগুলো পড়লেই তোমার হবে। ঠিক আছে, প্রত্যেকটা পাতে এরকমভাবে পড়ার চেষ্টা করবে। পরের অংশে যাই তাহলে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ ক্লিভেজ। তো ক্লিভেজ কত রকমের হয়? প্রথমে আমরা যেটা দেখবো, এই যে বারবার আমি তোমাদেরকে বলছি যে সিনক্রোনাস ক্লিভেজ এবং আসিনক্রোনাস ক্লিভেজ, তো তার মানে কি একটু দেখে নাও। ধরে রাখো এক্ষেত্রে অনেকগুলো ব্লাস্টোমিয়ার আছে এবং প্রত্যেকটা ব্লাস্টোমিয়ার এম ফেজে আছে। যখন সমস্ত সেল যখন একই রকম ফেজে থাকে তো তখনই তাকে আমরা বলবো সিনক্রোনাস ক্লিভেজ। এবং ইনিশিয়াল স্টেজে ক্লিভেজে এরকম ব্লাস্টোমিয়ারগুলো এরকম পজিশনেই থাকবে, তো অর্থাৎ তারা একই রকম কন্ডিশনে থাকবে। সবাই যদি আমরা ক্লাস 1-এর ছেলেদেরকে যদি আমরা ধরি সেটা হচ্ছে সিনক্রোনাস, আবার মিশে গেছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তাহলে সেটাকেই আমরা বলবো আসিনক্রোনাস। পরবর্তীকালে কি হয়, ডিফারেন্ট সেলগুলো ডিফারেন্ট কন্ডিশনে থাকে এবং তার ফলে কিছু ব্লাস্টোমিয়ার হয়তো এম ফেজে আছে, কিছু ব্লাস্টোমিয়ার হয়তো ইন্টার ফেজে আছে। সুতরাং এটাকেই আমরা বলবো আসিনক্রোনাস ক্লিভেজ। আমি খুব সহজ করে এগুলো ট্রুলি, আবার বলছি যে ট্রুলি সায়েন্টিফিক ছবি নয়, তোমরা যাতে বুঝতে পারো সেই বোঝার মতো করে করেছে, কারণ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্সে বোঝাটা, কনসেপশন ক্লিয়ারেন্সটাই হলো আসল। ঠিক আছে, বইয়ের ছবি দিয়ে যদি ওরকমভাবে করা হতো তাহলে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তাহলে দেখো সিনক্রোনাস ক্লিভেজ কাকে বলে। প্রথম কিছু ক্লিভেজ অফ দ্য মোস্ট এগ আর সিনক্রোনাস, এভরি ব্লাস্টোমিয়ার শো দ্য সেম ফেজ অফ সেল সাইকেল। অবশ্যই প্রত্যেকটা ব্লাস্টোমিয়ারকে আমরা কি দেখলাম, এম ফেজে আছে। সাম মেনটেন দ্য সিনক্রোনি ফর লং পিরিয়ড অফ টাইম। তাহলে এই যে সিনক্রোনাস ক্লিভেজ প্রধানত 15টা সেল সাইকেল ইন দ্য ফ্রগের ক্ষেত্রে 15টা যে ক্লিভেজ, 15 সেল সাইকেল, প্রথমবার হলো দুটো সেল তৈরি হলো, সেকেন্ড হলো 4টে হলো, এরকমভাবে 15টা ডিভিশন প্রধানত এই সিনক্রোনি মেনটেন করে। পরবর্তীকালে এই সিনক্রোনি কিন্তু হারিয়ে যায় আফটার 15 সেল সাইকেল। অ্যাজ দ্য নাম্বার অফ দ্য সেল গ্রোজ, যত সেলের সংখ্যা যত বাড়তে থাকে, ক্লিভেজ বিকাম দ্য আসিনক্রোনাস। ব্লাস্টোমিয়ার আর অ্যাট দ্য ভেরিয়াস স্টেজেস অফ সেল সাইকেল, কেউ হয়তো ইন্টারফেজে আছে, কেউ হয়তো মেটাফেজে আছে। নিমাটোড, রটিফার অ্যান্ড দ্য ম্যামালস, হিউম্যান ক্লিভেজ ইজ স্লো অ্যান্ড আসিনক্রোনাস। দিস ইজ ইম্পর্টেন্ট। প্রধানত এক্ষেত্রে আসিনক্রোনাস ক্লিভেজ জেনারেলি আমরা বিভিন্ন নিমাটোড, রটিফার এবং ম্যামালসে দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটা কিন্তু স্লো হয় এবং আসিনক্রোনাস হয় ক্লিভেজ। প্রথম থেকেই এই ক্লিভেজ কিন্তু আসিনক্রোনাস হয়। বেস্ট এক্সাম্পল ইজ ইন অ্যাসকারিস, হোয়ার দ্য ফার্স্ট ডিভিশন ইজ সিনক্রোনাস, সেপারেটিং দ্য অ্যানিম্যাল অ্যান্ড দ্য ভেজিটাল হেমিস্ফিয়ার, এবং তারপরে প্রসিড ডিভাইড ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে সব থেকে আসিনক্রোনাস ক্লিভেজের খুব সুন্দর একটা এক্সাম্পল হলো অ্যাসকারিসের ক্ষেত্রে প্রথম ডিভিশন কেবলমাত্র সিনক্রোনাস, তাকে তো সিনক্রোনাস হতেই হবে। ঠিক আছে, পরবর্তী যত ডিভিশন হয় সবাই কিন্তু আসিনক্রোনাস হয়, মানে প্রত্যেকটা সেল নিজের মতো করে বিভাজিত হয়। তাহলে এই যে ক্লিভেজ আমরা দেখলাম, সিনক্রোনাস ক্লিভেজ কোন ক্ষেত্রে দেখা যায়, ফ্রগের ক্ষেত্রে কত সেল স্টেজ পর্যন্ত দেখা যায়, এবং আসিনক্রোনাস ক্লিভেজ প্রকৃতপক্ষে কাকে বলে। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো, সিনক্রোনাস আর আসিনক্রোনাস। ক্লিয়ার তো? পরেরটাতে আসছি। হ্যাঁ, হোলোব্লাস্টিক অ্যান্ড দ্য মেরোব্লাস্টিক ক্লিভেজ। দেখো তোমাদের বলেছিলাম যে যদি কোনোভাবে ইয়ক যদি থাকে তাহলে ক্লিভেজ প্লেন কিন্তু কমপ্লিট হয় না, মানে কাটিং কমপ্লিট হয় না। সুতরাং এক্ষেত্রে দেখো, ইট ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ইয়ক ইন এগ। হোলোব্লাস্টিক ক্লিভেজ আমরা কাকে বলবো? দ্য ক্লিভেজ ফারো বাইসেক্ট দ্য এন্টায়ার এগ, অর দ্য এন্টায়ার এগ ইজ ডিভাইডেড বাই ইচ ক্লিভেজ ফারো।
তার মানে এটা একটা এগ আছে এবং এই এগকে যখন আমরা টোটালি যখন ভাগ করে দিচ্ছি, ক্লিভেজ ফারও দেখো টোটাল এগকে ভাগ করে দিচ্ছে, তো একেই আমরা বলবো হলোব্লাস্টিক ক্লিভেজ। হলো মানে কি টোটাল, তাহলে টোটাল এগ যখন ডিভাইড হবে তো তখনই তাকে আমরা বলবো হলোব্লাস্টিক ক্লিভেজ। একে আমরা টোটাল অর কমপ্লিট ক্লিভেজও আমরা বলতে পারি। এবং এই যে হলোব্লাস্টিক ক্লিভেজ এটা দুই ধরনের হয়, একটা ইকুয়াল হলোব্লাস্টিক এবং আরও একটা হলো আনইকুয়াল হলোব্লাস্টিক। দেখো ইকুয়াল হলোব্লাস্টিক কাকে বলে, এই যে এক্সাম্পলগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, বলছে ইট প্রডিউসেস দ্য ব্লাস্টোমিয়ার ইকুয়াল অর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল সাইজ। ধরে দেখো এক্ষেত্রে একটা জাইগোট আছে এবং এই জাইগোট থেকে ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে, সমস্ত ব্লাস্টোমিয়ার দেখো ইকুয়াল সাইজের হয়েছে। অকার ইন মাইক্রোলেসিথাল অ্যান্ড আইসোলেসিথাল এগ। মাইক্রোলেসিথাল মানে কি যেক্ষেত্রে ইয়ক খুবই কম আছে, এবং আইসোলেসিথাল মানে যেক্ষেত্রে ইয়ক একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তো সেই জায়গাতে যে ক্লিভেজ হবে তো সেটাই হচ্ছে ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ। আমরা কি দেখেছিলাম, অ্যাম্ফিঅক্সাসের এগ ছিল আইসোলেসিথাল, এবং মার্সুপিয়াল এবং বিভিন্ন প্লাসেন্টাল যে ম্যামালস আছে তো তাদের ক্ষেত্রে প্রধানত ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ দেখা যায়। মার্সুপিয়াল মানে ক্যাঙ্গারু, ঠিক আছে, যারা তাদের সন্তানকে মার্সুপিয়াম থলির মধ্যে বড় করে, এবং প্লাসেন্টাল যে সমস্ত ম্যামালস আছে তাদের ক্ষেত্রে আমরা ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ দেখতে পাই। হলোব্লাস্টিক মানে কি টোটাল এগ কিন্তু টোটালি ডিভাইডেড হয়ে যাবে। আনইকুয়াল মানে কি, আনইকুয়াল হলোব্লাস্টিক মানে হচ্ছে এক্ষেত্রে আনইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার তৈরি হবে। দেখো আনইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে, ছোট যে ব্লাস্টোমিয়ার হবে তো তাকেই আমরা বলবো মাইক্রোমিয়ার, আর বড় যে ব্লাস্টোমিয়ার হবে তো সেগুলোই হচ্ছে ম্যাক্রোমিয়ার, কিন্তু সমস্ত সেল কিন্তু কমপ্লিট ডিভিশন হবে। সুতরাং স্মল সাইজের যে সেল ওপরের দিকে দেখো তো সেটাই হচ্ছে এক্ষেত্রে ইয়ক যখন মডারেট অ্যামাউন্টে হয় যেমন ফ্রগের ক্ষেত্রে, সুতরাং ফ্রগের যে ক্লিভেজ তো সেটা হলো আনইকুয়াল হলোব্লাস্টিক, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে যে অ্যানিম্যাল পোলের দিকে ছোট ছোট আমরা সেল পাবো কিন্তু সবাই কিন্তু কমপ্লিট সেল, আবার নিচের দিকে আমরা বড় বড় সেল পাবো ভেজিটাল পোলের দিকে, এগুলো হচ্ছে ম্যাক্রোমিয়ার। তাহলে আনইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার এক্ষেত্রে তৈরি হচ্ছে মাইক্রোমিয়ার অ্যান্ড দ্য ম্যাক্রোমিয়ার। প্রধানত মেসোলেসিথাল এবং টেলোলেসিথাল ক্ষেত্রে দেখা যায়, প্রধানত লোয়ার ফিস যেগুলো আছে এবং অ্যাম্ফিবিয়া। দেখো এক্সাম্পলগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট, যে এক্সাম্পলগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আমি হাইলাইট করে দিয়েছি, যেমন মার্সুপিয়াল এবং প্লাসেন্টাল ম্যামালসের ক্ষেত্রে ইকুয়াল হলোব্লাস্টিক। আর এক্ষেত্রে আমরা দেখছি যে আনইকুয়াল হলোব্লাস্টিক কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ফ্রগের এগের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা আনইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ দেখতে পাবো। তাহলে হলোব্লাস্টিক আমরা দেখলাম, হলোব্লাস্টিক এবং আরও এক রকমের যে ক্লিভেজ আছে সেটা হলো মেরোব্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজ কাকে বলবো, ক্লিভেজ প্লেন ডু নট পাস থ্রু দ্য ডেন্স ইয়ক সো দ্য ব্লাস্টোমিয়ার আর নট সেপারেটেড ফ্রম ইচ আদার। এক্ষেত্রে দেখো নিউক্লিয়াস আছে, এটা এনিম্যাল পোল, এটা ভেজিটাল পোল, যেদিকে ইয়ক থাকবে সেটাই ভেজিটাল পোল, ইয়কের অপোজিট সাইড যেটা হচ্ছে সেটাই হলো এনিম্যাল পোল, এবং ক্লিভেজ ফারও এইভাবে পাস করছে কিন্তু টোটাল এগ এক্ষেত্রে ডিভাইড হচ্ছে না, যেহেতু এক্ষেত্রে ইয়ক আছে, কুসুম আছে, তো সেই কারণের জন্য এ তখন বাধা দিচ্ছে, তাহলে এখানে ভাগ হলো এইটুকু কেবলমাত্র ভাগ হবে। আবার দেখো এইভাবে যখন টোটাল যখন ভাগ হচ্ছে না কিন্তু কিছুটা পোর্শন যখন ডিভাইড হচ্ছে তো তখনই তাকে আমরা বলবো মেরোব্লাস্টিক ক্লিভেজ। ক্লিভেজ প্লেন ডু নট পাস থ্রু দ্য ডেন্স ইয়ক। হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, বিভিন্ন রকমের কিন্তু প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে, বিশেষত এক্সাম্পল থেকে প্রশ্ন দেওয়া হয়। সো দ্য ব্লাস্টোমিয়ার আর নট সেপারেটেড ফ্রম ইচ আদার, তো অলসো কল্ড অ্যাজ দ্য ইনকমপ্লিট অর দ্য পার্সিয়াল ক্লিভেজ। এবং ফারো ডিভাইড দ্য স্মল অ্যাক্টিভ সাইটোপ্লাজম অফ দ্য এনিম্যাল পোল অফ এগ। যেটা বলছিলাম চিকের ক্ষেত্রে কি হচ্ছে, চিকের ক্ষেত্রে যেহেতু এনিম্যাল পোল এর অনেকটা অংশ এবং ভেজিটাল পোল টোটালি ইয়ক লেডেন, তো সেই জন্য অ্যাক্টিভ সাইটোপ্লাজম প্রধানত এনিম্যাল পোলের ছোট্ট অংশে থাকে, ওই জায়গাতেই কেবলমাত্র, তাহলে টোটাল এগের মধ্যে কিন্তু ক্লিভেজ হচ্ছে না, শুধুমাত্র অ্যাক্টিভ সাইটোপ্লাজম যেখানে আছে তো সেই জায়গাতেই ক্লিভেজ হচ্ছে, যেহেতু টোটাল এগ ডিভিশন হচ্ছে না তো সেই জন্য একে আমরা বলবো মেরোব্লাস্টিক ক্লিভেজ। The furrow divide the small active cytoplasm of the animal pole of the egg and the most of the yolky portion of the vegetal pole or the central area of the egg remains undivided. বেশিরভাগ অংশ দেখো এক্ষেত্রে আনডিভাইডেড আছে। তো এই যে ক্লিভেজ আছে আনইকুয়াল, মেরোব্লাস্টিক ডিসকয়েডাল এবং মেরোব্লাস্টিক সুপারফিশিয়াল, দুই ধরনের এই ক্লিভেজ হয়। মেরোব্লাস্টিক ক্লিভেজ তাহলে দুই ধরনের হবে, একটি ডিসকয়েডাল এবং আরও একটা হলো সুপারফিশিয়াল, ঠিক আছে। এবার দেখো তাহলে ডিসকয়েডাল আমরা কাকে বলবো, প্রধানত ম্যাক্রোলেসিথাল যে সমস্ত এগ আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং ক্লিভেজ ইজ রেস্ট্রিক্টেড টু দ্য ডিস্ক শেপেড অ্যাক্টিভ সাইটোপ্লাজম অফ দ্য এনিম্যাল পোল। অবশ্যই
বলেছিলাম যে চাকতির মতো সাইটোপ্লাজম থাকে, তাহলে সেই ডিস্ক শেপেড সাইটোপ্লাজমে যখন ক্লিভেজে রেস্ট্রিক্টেড হয়ে আছে তো তখনই তাকে বলে ডিসকয়েডাল। ডিস্কের মধ্যে প্রধানত রেস্ট্রিক্টেড হয়ে আছে। কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো? যে ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইয়ক থাকবে, যেমন রেপটাইলস, বার্ডস এবং মোনোট্রিম ম্যামালস, ঠিক আছে, এগ লেইং যে সমস্ত ম্যামালস আছে, তো তাদের ক্ষেত্রে আমরা প্রধানত ডিসকয়েডাল ক্লিভেজ দেখতে পাবো। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক, এবং হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক ক্লিভেজের টাইপ থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, এই জায়গাটা খুব প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। আবার দেখো সেন্ট্রোলেসিতাল যে এগ আছে, যেটা তোমাদেরকে বলছিলাম, এক্ষেত্রে কি হচ্ছে যে ইয়ক একদম সেন্টারে আছে, দেখো দ্য সেন্ট্রোলেসিতাল এগ দ্য ক্লিভেজ রিমেন্স রেস্ট্রিক্টেড টু দ্য পেরিফেরাল সাইটোপ্লাজম, তাহলে এই জায়গাতে কেবলমাত্র সেল তৈরি হচ্ছে, দেখো, কিন্তু টোটাল এগ এক্ষেত্রে ডিভাইড হচ্ছে না। সুতরাং মেরোব্লাস্টিক সুপারফিশিয়াল ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা অর ইনসেক্টের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে ইয়ক আছে এবং এই দিকে ব্লাস্টোমিয়ার তৈরি হচ্ছে, কিন্তু সেন্টারে কোনো ব্লাস্টোমিয়ার তৈরি হচ্ছে না। তাহলে আমরা ক্লিভেজ আমরা দেখলাম সিনক্রোনাস এবং আসিনক্রোনাস, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজ আবার দুই ধরনের হয়, ইকুয়াল এবং আনইকুয়াল। আর এক্ষেত্রে আমরা দুই ধরনের হয় দেখলাম, একটা ডিসকয়েডাল এবং আরও একটা সুপারফিশিয়াল, ঠিক আছে, ক্লিয়ার? দেখো এখানেই শেষ হলো না, এটা দেখবো সেটা হচ্ছে রেডিয়াল ক্লিভেজ এবং স্পাইরাল ক্লিভেজ। স্পাইরাল ক্লিভেজ বোঝাটা একটুখানি ডিফিকাল্ট আছে, ঠিক আছে, আগে রেডিয়াল ক্লিভেজটা বলি। রেডিয়াল ক্লিভেজ ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ডিউটারাস্টোম, মানে প্রোটোস্টোমি এবং ডিউটারাস্টোমিয়া। ডিউটারাস্টোমিয়া মানে কারা? একাইনোডার্মাটা থেকে শুরু করে সমস্ত ম্যামালস দে আর ডিউটারাস্টোম। এবং ডিভিশন অফ দ্য প্লেন আর দ্য রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। রেডিয়াল ক্লিভেজ তাহলে আমরা কাকে বলবো? এবার প্লেন আমার কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্লেন, প্রথমে জাইগোট ছিল এবং সেই জাইগোটের ক্যারিওকাইনেসিস হয়েছে, তারপরে সাইটোকাইনেসিস মানে প্লেন তৈরি হচ্ছে, তাহলে এটাই হচ্ছে প্রথম প্লেন। রেডিয়াল ক্লিভেজ মানে কি? ডিভিশন অফ দ্য প্লেন আর রাইট অ্যাঙ্গেল টু দ্য ইচ আদার। দেখো সেকেন্ড প্লেন কিন্তু প্রথম প্লেনের সঙ্গে রাইট অ্যাঙ্গেল হচ্ছে, সেকেন্ড প্লেনকে আমি গ্রিন কালারের করেছি আর ফার্স্ট প্লেনকে আমি ব্লু কালারের করেছি বোঝার সুবিধার জন্য। রেজাল্ট্যান্ট ব্লাস্টোমিয়ার্স বিকাম সিমেট্রিক্যালি ডিসপোজড অ্যারাউন্ড দ্য পোলার অ্যাক্সিস। তার মানে কি? এই যে ব্লাস্টোমিয়ার তৈরি হচ্ছে, দেখো একটা যদি অ্যাক্সিস আমরা যদি ওপর থেকে নিচের দিকে টানি, তাহলে এই যে সেলগুলো আছে সেগুলো ইকুয়ালি বাঁ দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, আবার ডান দিকে হয়ে আছে। এদিক থেকে যদি টানি তাহলে সব দিক থেকে তুমি কি দেখতে পাবে? সেলগুলো কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সেল তৈরি হয়েছে, এই যে লাইনটা আছে, তো এই লাইনে আমরা মানে কাটিং যদি করি তাহলে এদিকে যে সমস্ত সেলগুলো দেখতে পাবো যতগুলো, একই রকম টাইপের সেল এইদিকেও দেখতে পাবো। আবার এইভাবে যদি কাটিং করি তাহলে এদিকে যে সেল থাকবে এটা একটা হাফ, এদিকেও সেরকম থাকবে, ঠিক আছে। সুতরাং এইটাকেই আমরা বলবো রেডিয়াল ক্লিভেজ। রেডিয়াল মানে কি? সাইকেলের চাকার স্পোকের মতো, প্রত্যেকটা স্পোকের ভিতরে একই সংখ্যক সেল থাকবে, তো এটাই হলো রেডিয়াল ক্লিভেজ। সেলস আর লোকেটেড অন দ্য টপ অফ ওয়ান অ্যানাদার। সেলগুলো প্রধানত একটা অপরটার ওপরে থাকে। হোয়েন দ্য ভিউড ফ্রম আইদার পোল, ওপর থেকে অথবা নিচে দিক থেকে তুমি যদি দেখো, দ্য ব্লাস্টোমিয়ার ফাউন্ড টু বি অ্যারেঞ্জড ইন দ্য রেডিয়াল সিমেট্রিক্যাল ফর্ম। তো ব্লাস্টোমিয়ার তখন রেডিয়ালি সিমেট্রিক্যাল ফর্মে প্রধানত থাকবে। তার মানে এই যে অনেকগুলো প্লেনে তুমি যদি ভাগ করে দাও এবং প্রত্যেকটা এই যে ছোট ছোট জায়গা আছে, এই প্রত্যেকটা ছোট ছোট জায়গাতে সিমিলার টাইপের এবং সিমিলার নাম্বার অফ সেলকে তুমি দেখতে পাবে, তো একেই আমরা বলবো রেডিয়াল ক্লিভেজ। তুমি কি পড়বে? রেডিয়াল ক্লিভেজ প্রধানত ডিউটারাস্টোমেতে দেখা যায়, এবং হোয়েন দ্য ভিউড ফ্রম আইদার দ্য রেডিয়াল সিমেট্রি অফ দ্য ফর্ম ব্লাস্টোমিয়ারের মধ্যে আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাবো। রেডিয়াল ক্লিভেজ কোন ক্ষেত্রে দেখা যায়? অল দ্য এনিম্যাল হ্যাভিং দ্য হলোব্লাস্টিক ক্লিভেজ। যে সমস্ত এনিম্যালসের মধ্যে আমরা হলোব্লাস্টিক ক্লিভেজ দেখতে পাই, তো তাকেই আমরা বলবো, সেখানেই কিন্তু আমরা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাবো, ঠিক আছে। রেডিয়াল ক্লিভেজ বোঝা গেছে। যেটা দেখবো সেটা হচ্ছে বাই রেডিয়াল ক্লিভেজ, শুধু মুখস্থ করে ফেলবে। হোয়েন দ্য থ্রি ফার্স্ট ডিভিশন অফ দ্য প্লেন ডু নট স্ট্যান্ড ইন দ্য রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, তো তখনই তাকে আমরা বলবো বাই রেডিয়াল ক্লিভেজ। মানে প্রথম তিনটে প্লেন, মানে প্রথমবার বিভাজনে তুমি সেরকম দেখতে পাবে না এই রেডিয়াল সিমেট্রি। সেকেন্ড এবং থার্ড ডিভিশন মানে ছটা মানে আটটা সেল পর্যন্ত তুমি যখন এটাকে দেখতে পাবে না, তো তখনই তাকে আমরা বলবো বাই রেডিয়াল ক্লিভেজ। এটা টিনোফোরাতে দেখা যায়। এরপরে দেখো স্পাইরাল ক্লিভেজ। তাহলে দুই ধরনের ক্লিভেজ মেন ইম্পর্টেন্ট, একটা রেডিয়াল এবং আরো একটা হলো স্পাইরাল। রেডিয়াল ক্লিভেজ প্রধানত যে সমস্ত এগেতে হলোব্লাস্টিক ক্লিভেজ আমরা দেখি, তো সেখানেই আমরা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাই। স্পাইরাল ক্লিভেজ তাহলে কোন ক্ষেত্রে দেখা যায়? প্রোটোস্টোমিয়া যারা আছে তো তাদের ক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ আমরা দেখতে পাই। রোটেশনাল মুভমেন্ট মানে প্রোটোস্টোমিয়া মানে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এগুলো সব হলো প্রোটোস্টোমিয়া।
এবং যাদের ডর্সাল লিপ অফ ব্লাস্টোপোরা অ্যানাসে পরিণত হয় আমরা পরে দেখব, ঠিক আছে। জাস্ট একটুকু মাথায় রাখবে যে প্রোটোস্টোমিয়া যেটা আছে তো সেক্ষেত্রে আমরা স্পাইরাল ক্লিভেজ দেখতে পাই। তাহলে ডিউটোরেস্টোমিয়াতে আমরা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাবো, আর প্রোটোস্টোমিয়াতে স্পাইরাল ক্লিভেজ দেখতে পাবো। প্রচুর প্রশ্ন দেওয়া হয়। রোটেশনাল মুভমেন্ট অফ দ্য সেল পার্টস অ্যারাউন্ড দ্য এগ অ্যাক্সিস, তো স্পাইরাল ক্লিভেজ মানে কি? এখানে দেখে নাও, প্রথমে ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে, এগুলো হলো ব্লাস্টোমিয়ারের ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে 1A, প্রথম সেল যখন তৈরি হয়েছে তখন ইনিশিয়াল স্টেজে আছে। এটা হলো প্রাথমিক পজিশন। 3টে সেল এক্ষেত্রে আমি দেখিয়েছি বোঝার সুবিধার জন্য, 4টে দেখিয়েছি, একটা এ, একটা বি, একটা সি আর একটা ডি। এবার কি হয়েছে, এরা তৈরি হওয়ার পরে এক জায়গাতে থেমে থাকবে না, এরা জাস্ট ঘুরে যাবে। অর্থাৎ 1A তার পজিশন চেঞ্জ করে নিচ্ছে 1 ছোট এতে, ঠিক আছে। 1A যেটা প্রথমে তৈরি হয়েছিল সে তার পজিশন করে নিচ্ছে, ঘুরে যাচ্ছে এইভাবে। আবার 1B এইভাবে ঘুরছে, 1C এইভাবে ঘুরছে এবং 1D। আলটিমেটলি পজিশন এখান থেকে শুরু হলেও তারা ঘুরে গিয়ে এইভাবে ঘুরে যাচ্ছে, তো সেই জন্য একে আমরা বলবো স্পাইরাল ক্লিভেজ, ঠিক আছে। রোটেশনাল মুভমেন্ট অফ দ্য সেল পার্টস অ্যারাউন্ড দ্য এগ অ্যাক্সিস, এটা যদি এগ অ্যাক্সিস হয়, এগ অ্যাক্সিস মানে কি একটা অক্ষ, তো সেই অক্ষের চারিদিকে এরা তখন ঘুরবে এবং এই ঘূর্ণন ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। যেমন ABCD দেখো, এক্ষেত্রে আমি লিখে দিয়েছি প্রথম এরা তৈরি হয়েছিল, কিন্তু ABCD কি আফটার ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশনের পরে তাদের পজিশন এরকম হলো। জাস্ট বোঝার জন্য এই ছবিটা, এবং যখন কোনো বই থেকে যখন পড়তে যাবে দেখবে যে এই ছবি তুমি দেখে তুমি বুঝতেই পারবে না, মাথায় ঢুকবেই না। সুতরাং এই জায়গাতে খুব ক্লিয়ারলি আমি ইজিলি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এক্ষেত্রে দেখো 1A যে সেল আছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ তার মুভমেন্ট ঘটলো এবং তার ফলে তার পজিশন কি হয়ে গেল, এইখানে হয়ে গেল। এটা যেটা আছে সেটা এখানে হয়ে গেল, এটাই এখানে, ঠিক আছে। যদি ক্লকওয়াইজ রোটেশন ঘটে তখন তাকে বলে ডেক্সিওট্রপিক অর দ্য ডেক্সট্রাল স্পাইরাল ক্লিভেজ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তখন তাকে বলে লিওট্রপিক অর দ্য সিনিস্ট্রাল ক্লিভেজ। এগুলো অত মনে না রাখলেও চলবে, কিন্তু স্পাইরাল ক্লিভেজ যেক্ষেত্রে দেখা যায়, যেগুলো হচ্ছে তোমার প্রোটোস্টোমিয়া, যেমন নিমাটোডা, রটিফেরা, অ্যানিলিডা, অল দ্য মোলাস্কা এক্সেপ্ট দ্য সেফালোপোড, ঠিক আছে। সেফালোপোড ছাড়া সমস্ত মোলাস্কাতে আমরা স্পাইরাল ক্লিভেজ দেখতে পাই। লোয়ার যে সমস্ত অ্যানিমালস আছে তাদের ক্ষেত্রে আমরা স্পাইরাল ক্লিভেজ দেখতে পাই। আর রেডিয়াল ক্লিভেজ আমরা কোথায় দেখতে পাবো? যে সমস্ত অ্যানিমালসে হলোব্লাস্টিক ক্লিভেজ দেখা যায়। হলোব্লাস্টিক ক্লিভেজ তাহলে কোন ক্ষেত্রে দেখা যায় আমরা দেখলাম, হলোব্লাস্টিক ক্লিভেজ দেখো অ্যাম্পিওক্সাস, মার্সুপিয়াল, সমস্ত প্ল্যাসেন্টাল ম্যামাল, যেগুলো হায়ার যে সমস্ত অ্যানিমালস আছে, যেগুলো ডিউটারোস্টোমিয়া, তাদের ক্ষেত্রে আমরা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাবো। আর যেগুলো হচ্ছে প্রোটোস্টোমিয়া, তো তাদের ক্ষেত্রে আমরা স্পাইরাল ক্লিভেজ দেখতে পাবো। সেই জন্য এদের বডি অ্যাক্সিসও এক্ষেত্রে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। নিমাটোডা, রটিফেরা, অ্যানিলিডা ইত্যাদি। ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পেরেছো? পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইল্যাটারাল ক্লিভেজ। দেখো, দ্য ফার্স্ট ক্লিভেজ ডাইসেক্ট দ্য জাইগোট ইন্টু দ্য রাইট অ্যান্ড লেফট হাফ। প্রথমে কি হবে, রাইট অ্যান্ড লেফট হাফে প্রধানত জাইগোট বিভাজিত হবে। দ্য ফলোয়িং ক্লিভেজ, এরপরে যে কয়েকটা ক্লিভেজ হবে, আর আর সেন্টার্ড অন দ্য অ্যাক্সিস অ্যান্ড রেজাল্ট ইন দ্য টু হাফস অফ বিং মিরর ইমেজ অফ ইচ আদার। তার মানে এরপরে যে ক্লিভেজ যে প্লেন হবে সেটা হচ্ছে এই সেন্টার দিয়ে পাস হবে। দেখো এখান দিয়ে সেন্টার দিয়ে পাস হচ্ছে, মানে এক্ষেত্রে সেন্টার দিয়ে যখন পাস হয়, মানে এরকম নয় আমি একটা পারপেন্ডিকুলারলি এঁকেছি, কিন্তু যখন সেন্টার দিয়ে পাস হবে তো তখনই তাকে আমরা বলবো বাইল্যাটারাল ক্লিভেজ। দ্য ফলোয়িং ক্লিভেজ প্লেনস আর সেন্টার্ড অন দ্য অ্যাক্সিস। তাহলে এটা যদি অ্যাক্সিস হয় তার সেন্টার দিয়ে পাস হবে, এবং পরের যে অ্যাক্সিস হবে সেটা তার সেন্টার দিয়ে পাস হবে। সেটা এদিক দিয়েও হতে পারে, এদিক দিয়েও হতে পারে, যেখান দিয়েই হোক না কেন আগের ক্লিভেজের কেন্দ্র দিয়েই সেটা প্রধানত যাবে। এবং তার ফলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে প্রধানত রেজাল্ট ইন দ্য টু হাফস বিং মিরর ইমেজ অফ ওয়ান অ্যানাদার। প্রত্যেকটা ক্লিভেজে যে দুটো সেল তৈরি হবে একটা অপরটার সঙ্গে মিরর ইমেজ হবে, মানে একই রকম তাদের আকৃতি হবে। কোন ক্ষেত্রে দেখা যায়, যেমন টিউনিকেটা, অ্যাম্ফিওক্সাস, অ্যাম্ফিবিয়া এবং বিভিন্ন হায়ার ম্যামালসের ক্ষেত্রে প্রধানত আমরা বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাই। তাহলে বাইল্যাটারাল ক্লিভেজ আমরা অ্যাম্ফিবিয়া এবং হায়ার ম্যামালসের ক্ষেত্রে দেখতে পাই। বিভিন্ন যে সমস্ত হায়ার ম্যামালস আছে তো সেই জায়গাতে আমরা বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাই। দেখো এক্ষেত্রে কনফিউজড হবে না, এক্সাম্পল যদি দেয় তো এগুলো থেকেই এক্সাম্পল দেবে যে অ্যাম্ফিবিয়াতে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়, বাইল্যাটারাল ক্লিভেজ, হায়ার, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো স্পাইরাল ক্লিভেজ কোন ক্ষেত্রে দেখা যায়, আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এইগুলোই দেবে, যে নিমাটোডা, রটিফেরা, অ্যানিলিডা। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হলোব্লাস্টিক ক্লিভেজ, সমস্ত অ্যানিমেলস যেগুলো আছে হলোব্লাস্টিক ক্লিভেজ, রেপটাইলস, বার্ডস, মোনোট্রিম এবং আর্থ্রোপোডা, ঠিক আছে। মোনোট্রিম ম্যামালস এবং আর্থ্রোপোডা এক্ষেত্রে কিন্তু আমরা
অ্যামফিবিয়ার ক্ষেত্রে আমরা ধরছি না, তাহলে অ্যামফিবিয়ার ক্ষেত্রে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? অ্যামফিবিয়ার ক্ষেত্রে আমরা বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাই। যে এক্সাম্পলগুলো যেমন লেখা আছে এইগুলোই পড়বে, ঠিক আছে? এবং হায়ার যে সমস্ত ম্যামালস আছে এইগুলো দেখার দরকার নেই। অ্যামফিবি এবং হায়ার ম্যামালসের ক্ষেত্রে প্রধানত আমরা বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাই। এরপরে আর একটা লিস্ট আছে, সেখানে আরও ডিটেলসে দেওয়া আছে, সুতরাং এই ক্লিভেজের এক্সাম্পলগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? একটু বারবার পড়ে কিন্তু মুখস্থ করতে হবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, একটু ডিফিকাল্ট আছে, হ্যাঁ। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট ক্লিভেজ। ডিটারমিনেট ক্লিভেজ কাকে বলে? দেখো, ডিটারমিনেট ক্লিভেজ মানে কি ক্লিভেজের, আচ্ছা আগে বলে দিই, দেখো বেসড অন পোটেন্সিয়ালিটি অফ দ্য ব্লাস্টোমিয়ার ফর দ্য ফিউচার ডেভেলপমেন্ট। তার মানে কি ক্লিভেজের ফলে যে ব্লাস্টোমিয়ার তৈরি হচ্ছে, সেই ব্লাস্টোমিয়ার পরবর্তীকালে কমপ্লিট এমব্রায়ো তৈরি করবে একটা সেল নাকি না করবে না, তো তার উপর ভিত্তি করে ক্লিভেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ডিটারমিনেট এবং আর একটা ইনডিটারমিনেট। ডিটারমিনেট ক্লিভেজ কাকে বলে? ডেভেলপমেন্টাল ফেট অফ ইচ ব্লাস্টোমিয়ার ইজ এস্টাবলিশড ভেরি আর্লি। যেমন কি প্রথমে আগে আমরা যেটা পড়বো সেটা হলো ডিটারমিনেট ক্লিভেজ। ধরে থাকে এক্ষেত্রে একটা সেল আছে এবং এই সেলের প্রথম বিভাজন হয়েছে, তার মানে কি আর্লি ডিভিশন হয়েছে, তার ফলে দুটো সেল তৈরি হয়েছে এবং এই দুটো সেলকে তুমি সেপারেট করে নাও। এই সেল থেকে হাফ এমব্রায়ো তৈরি হচ্ছে এবং এই সেল থেকে হাফ এমব্রায়ো তৈরি হচ্ছে। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজে এই দুটো সেল এটাই ঠিক করে নিচ্ছে যে একটা সেল আর একটাকে কন্ট্রোল করবে এবং অন্য একটা সেল আর একটাকে কন্ট্রোল করবে, সেই জন্য একে আমরা বলবো ডিটারমিনেট ক্লিভেজ। তার মানে কি ডেভেলপমেন্টাল ফেট অফ ইচ ব্লাস্টোমিয়ার ইজ এস্টাবলিশড ভেরি আর্লি, মানে কোন সেল কিসে পরিণত হবে সেটা প্রথমেই ঠিক হয়ে যায়। যদি একটা সেল আইসোলেটেড ফ্রম দ্য 4 সেল স্টেজ অফ দ্য এমব্রায়ো উইল নট ফর্ম দ্য ফুললি ডেভেলপড। দিস ইজ বিকজ দ্য ফেট অফ ইচ ব্লাস্টোমিয়ার ইজ প্রি ডিটারমাইন্ড ইন আর্লি এমব্রায়নিক স্টেজ। ধরো, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ইফ দিস টু সেলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার। ধরা যাক একটা চারটে ব্লাস্টোমিয়ার যুক্ত কোনো সেলের একটা অংশ নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো সেল আছে ধরে নাও, সেই দুটো সেলকে আমরা সেপারেট করে দিচ্ছি। তাহলে এই দুটো সেল কিন্তু এখান থেকে সেপারেট করে দিলে এরা কিন্তু মারা যাবে। কেন? প্রথম দিকেই ঠিক হয়ে গেছে যে একটা সেল আর একটা সেলের উপর ডিপেন্ড করবে। ইফ দিস টু সেলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার দে উইল ডাই, নাইদার হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ডেভেলপ দ্য ফুল এমব্রায়ো। তো এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে ডেন্টালিয়ামের এগে, ডেন্টালিয়াম এক রকমের মোলাস্কা, তার এগে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং ক্লিভেজ শো দ্য মোজাইক ডেভেলপমেন্ট, দ্য potency of the blastomia just equal to the fate they achieve. টিউনিকেট, মোলাস্ক এবং অ্যানলিটসের ক্ষেত্রে দেখা যায়। তার মানে একদম ইনিশিয়াল স্টেজে যখন ঠিক হয়ে যায় যে কোন সেল কিসে পরিণত হবে, তো তাকেই আমরা বলবো ডিটারমিনেট ক্লিভেজ। সেই জন্যই প্রাইমারিলি যখন একদম প্রথম দিকে 4 সেল স্টেজ যুক্ত একটা এমব্রায়োকে যদি আমরা সেপারেট করে দিই, তাহলে সেই দুটো সেপারেটেড পোর্শন থেকে কখনোই ফুললি এমব্রায়ের ডেভেলপমেন্ট হবে না। কারণ কি প্রথমেই তাদের জীবনকাল নির্ধারিত হয়ে গেছে। ফুললি এমব্রায়ো তৈরি হওয়া মানে কি এখনো পর্যন্ত সেটা ডিটারমাইন্ড হয়নি কিসে পরিণত হবে। তাহলে প্রথমেই প্রথম স্টেজেই যখন এমব্রায়োকে ভেঙে ফেলছি, তাহলে তাদের যখন কোনো রকম ফুল এমব্রায়ো তৈরি হচ্ছে না, তার মানে কি তার মানে তারা ডিটারমাইন্ড হয়ে গেছে একদম প্রথম দিকেই যে তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, এবং সেই কারণের জন্যই একে আমরা বলবো ডিটারমিনেট ক্লিভেজ। এবং ইনডিটারমিনেট ক্লিভেজ তাহলে কাকে বলবো? ইনডিটারমিনেট একটুখানি দেখে নাও, তাহলে এটা পুরোটা বুঝতে পারবে। দেখো ধরে রাখো প্রথমে জাইগোট আছে এবং জাইগোট বিভাজিত হয়েছে এবং এই দুটো সেলকে যদি আমরা সেপারেট করি, ডেভেলপ ইনটু দ্য পারফেক্ট এমব্রায়ো। তো প্রথমেই অর্থাৎ একদম ইনিশিয়াল স্টেজে যখন আমরা সেলদেরকে সেপারেট করে দিচ্ছি, তো সেই সেলগুলো থেকে যখন প্রত্যেকটা ক্ষেত্রে যখন এমব্রায়ো তৈরি হচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো ইনডিটারমিনেট ক্লিভেজ। তার মানে কি এখনো পর্যন্ত তাদের জীবনকাল নির্ধারিত হয়নি, এখনো পর্যন্ত তারা স্বাধীন আছে, এখনো তারা ইন্ডিপেন্ডেন্ট আছে, এখনো পর্যন্ত তাদের ক্যাপাবিলিটি আছে কমপ্লিট এমব্রায়োতে পরিণত হওয়ার। সুতরাং এই টাইপের যে ক্লিভেজের ফলে যে সেল তৈরি হয়, তো তাকেই আমরা বলবো ইনডিটারমিনেট ক্লিভেজ। দেখো ইফ দিস সেলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার, ইচ হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ডেভেলপ অ্যান এন্টায়ার অর্গানিজম অন ইটস ওন। তারা নিজেরাই নতুন অর্গানিজম তৈরি করবে। আর্লি এমব্রায়নিক সেলস রিটেইন ক্যাপাসিটি টু ডেভেলপ ইনটু এ কমপ্লিট এমব্রায়ো ইফ আইসোলেটেড ফ্রম ইচ আদার। একদম প্রথম দিকে তৈরি হওয়া সেলগুলো প্রত্যেকটা সেলের এটুকু ক্যাপাবিলিটি আছে যে সেখান থেকে কমপ্লিট এমব্রায়ো তৈরি হবে। তার মানে কি এখনো পর্যন্ত তাদের ফেট, তাদের ডেস্টিনেশন, এখনো তারা কিসে পরিণত হবে সেটা নির্ধারিত হয়নি।
এবং এই টাইপের যে ক্লিভেজ, তো একেই আমরা বলবো ইনডিটারমিনেট ক্লিভেজ। দিস ইজ বিকজ দ্য ফেট অফ দ্য ব্লাস্টোমিয়ার্স আর নট ডিটারমাইন্ড ইন দ্য আর্লি এমব্রায়নিক পিরিয়ড। সিমিলারলি হোয়েন দ্য টু, আচ্ছা ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো ডিটারমিনেন্ট এবং ইনডিটারমিনেট ক্লিভেজ, ক্লিয়ার? যখন প্রথম দিকে একদম ইনিশিয়াল স্টেজে যখন সেলের যখন ফিউচার যখন নির্ধারিত হয়ে যায়, নির্ধারণ মানে কি ডিটারমাইন হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো ইনডিটারমিনেট ক্লিভেজ। সেই জন্যই যখন দুটো সেলকে আমরা সেপারেট করি, এই দুটো সেল থেকে কিন্তু নতুন এমব্রায়ো তৈরি হয় না। আর ইনডিটারমিনেট ক্লিভেজ আমরা কাকে বলবো? যখন ইনিশিয়াল স্টেজে সেল কিন্তু এখনো ডিটারমাইন্ড হয়নি যে তারা কিসে পরিণত হবে, তার মানে কি প্রত্যেকটার ক্যাপাবিলিটি থাকে কমপ্লিট এমব্রায়ো তৈরি হওয়ার, তো এই ধরনের যে ক্লিভেজ, তো তাকেই আমরা বলবো ইনডিটারমিনেট ক্লিভেজ। তো সুতরাং ইনডিটারমিনেট ক্লিভেজ কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো? ভার্টিব্রেট ক্লিভেজ, যেমন অ্যাম্ফিবিয়া। বিজ্ঞানী স্পিম্যান এবং ম্যানগোল্ড এটা দেখিয়েছিলেন যে অ্যাম্ফিবিয়ার ইনিশিয়াল স্টেজে যদি দুটো অংশকে যদি আমরা সেপারেট করি, তাহলে প্রত্যেকটা পোর্শন থেকে কমপ্লিট এমব্রায়ো তৈরি হয়। ম্যামালসের ক্ষেত্রেও তাই এবং সি আর্চিনের ক্ষেত্রেও তাই। সুতরাং এদের ক্ষেত্রে আমরা প্রধানত ইনডিটারমিনেট ক্লিভেজ দেখতে পাই। মানে ইনিশিয়াল স্টেজে সেখান থেকে তুমি কিন্তু কমপ্লিট এমব্রায়ো তুমি পেতে পারো। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে ইনার সেল মাসের যে সেলগুলো, ইনার সেল মাসের সেলগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের ক্যাপাবিলিটি আছে, তারা টটিপটেন্ট, প্রত্যেকটা সেল থেকে একটা কমপ্লিট এমব্রায়ো তৈরি হবে। তার মানে কি? তার মানে এখনো পর্যন্ত তাদের ফিউচার ডিটারমাইন্ড হয়নি, তার মানে তারা কিন্তু ইনডিটারমিনেট হয়ে রয়ে গেছে। তো এই টাইপের যে ক্লিভেজ, তো তাকেই আমরা বলবো ইনডিটারমিনেন্ট ক্লিভেজ। ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম? সিমিলারলি হোয়েন দ্য টু ফার্টিলাইজড এগ made to cohere like a two cell stage, they produce the single giant embryo. This is called a regulative development. ধরে রাখো দুটো ফার্টিলাইজড এগ আছে, ইনডিটারমিনেট ক্লিভেজের কথা বলছি। প্রথমে তো সেপারেট করেছিলাম, এখন দুজনকে যদি একসঙ্গে করে দিই তাহলে কি হবে? তখন একটা বড় এমব্রায়ো তৈরি হবে। তার মানে কি? এটা ইনডিটারমিনেন্ট ক্লিভেজের ফলে এরা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এই সেলের ফেট নির্ধারিত হয়নি, সেই জন্যই তারা দুজনে যুক্ত হচ্ছে, কিন্তু একটা জায়ান্ট এমব্রায়ো তৈরি হচ্ছে। এবং এই টাইপের যে ডেভেলপমেন্ট, তো তাকেই আমরা বলবো রেগুলেটিভ ডেভেলপমেন্ট। সুতরাং একেই আমরা বলবো রেগুলেটিভ ডেভেলপমেন্ট। রেগুলেটিভ ডেভেলপমেন্ট তাহলে কোন ক্ষেত্রে হয় আমরা দেখলাম। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম যে ক্লিভেজ কত রকমের হয়, তোমাদের বলছিলাম যে আমি একটা লিস্ট দিয়ে দেব। ধরো তুমি ওটা আইডিয়া নিয়ে নিলে এবং আইডিয়া নিয়ে পরীক্ষার সময় যখন পড়বে খুব দ্রুত রিভিশনের জন্য একদম এই লিস্টটা পড়ে ফেলবে। হলোব্লাস্টে ক্লিভেজ প্রধানত আইসোলেসিথাল এগে দেখা যায়, যেখানে ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইয়ক থাকে। তো সেগুলো আবার ডিফারেন্ট রকমের হতে পারে। হলোব্লাস্টে ক্লিভেজ রেডিয়াল হতে পারে। স্পাইরাল ক্লিভেজ কোন ক্ষেত্রে দেখা যায়? বাইলেটারাল ক্লিভেজ, রোটেশনাল ক্লিভেজ কোন ক্ষেত্রে দেখা যায়? ঠিক আছে, তাহলে হলোব্লাস্টে ক্লিভেজ আইসোলেসিথাল এগে দেখা যায়। আইসোলেসিথাল এগ তাহলে কোন ক্ষেত্রে দেখা যায় আমরা দেখলাম, যেগুলো হাইলাইট করেছে এগুলো মুখস্থ করবে। এবং মেসোলেসিথাল এগে দেখা যায়, তার মানে মডারেট ভেজিটাল ইয়ক ডিপোজিশন, যেমন এক্ষেত্রে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখা যায়। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে ডিসপ্লেসড রেডিয়াল, আচ্ছা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং দেখো মেরোব্লাস্টে ক্লিভেজ তাহলে কোন ক্ষেত্রে দেখতে পাবো? বাইলেটারাল ক্লিভেজ সেফালোপোড এবং মোলাস্কা, ডিসকয়েডাল ক্লিভেজ ফিশ, অ্যাম্ফিবি এবং বার্ড, আর সেন্ট্রোলেসিথাল ক্লিভেজ অবভিয়াসলি তো আমরা ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে এই যে পাতাটা আছে, লিস্ট যেটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে যেটা প্রশ্ন দেয় সেটা হলো বিভিন্ন এক্সাম্পল তুলে তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোন টাইপের অ্যানিম্যালসের ক্ষেত্রে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়। ঠিক আছে, বিশেষত তোমরা এটুকু মাথায় রাখবে যে ফ্রগের ক্ষেত্রে এটা বেশি করে পড়বে। ধরে যাক তোমার কোনো কিছু মনে থাকছে না, কিন্তু ফ্রগটাকে তোমাকে কিন্তু মনে রাখতেই হবে। ফ্রগের এগ কেমন টাইপের, ফ্রগের ক্লিভেজ কোন প্যাটার্নের, তো ফ্রগের কিন্তু এই এই বিষয়টা মাথায় রাখতে হবে। চিকেনটা মনে রাখবে, কিন্তু ফ্রগটা আমি বলছিলাম যে যদি সব কিছু ভুলে যাও, কিন্তু ফ্রগেরটা তখন ফ্রগ আর চিকটা বেশি করে মনে রাখবে। ঠিক আছে, ফ্রগ আর চিক। হুম, ক্লিয়ার? আচ্ছা, পরে আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে তো সেটাই হলো ক্লিভেজ ইন ফ্রগ। তো প্রথমেই আমরা দেখে নেব যে ক্লিভেজ ইন ফ্রগ। দেখো ক্লিভেজে আমি তোমাদের বলেছিলাম যে ডিফারেন্ট টাইপের রুলস বলেছিলাম, ইয়কের রুলস আমরা পড়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের যে ক্লিভেজ হয় সেটা আমরা পড়লাম। এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হলো প্লেন অফ ক্লিভেজ, মানে তুমি কত রকম ভাবে একটা এগকে কাটতে পারো। তো এটাই হলো প্লেন অফ ক্লিভেজ। আগে প্লেনটাকে পড়ে নাও, তারপরে তবেই কিন্তু তুমি
ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিককে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, মানে কিভাবে কাটা হবে সেটা হলো প্লেন অফ ক্লিভেজ। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো মেরিডিওনাল প্লেন। তো মেরিডিওনাল প্লেন কাকে বলে? এখানে বলছে দ্য প্লেন অফ ক্লিভেজ। প্লেন অফ ক্লিভেজ মানে ছুরি তুমি কিভাবে চালাচ্ছ, তো সেটাই হলো প্লেন অফ ক্লিভেজ। দিস প্লেন অফ ক্লিভেজ ফারো passes through the center of the animal and the vegetal axis এবং bisects the pole। তার মানে কি, এটা যদি এনিম্যাল পোল হয় এবং এটা যদি ভেজিটাল পোল হয়, এনিম্যাল পোল এবং ভেজিটাল পোলের মাঝখান দিয়ে যখন ক্লিভেজ ফারো যখন পাস হবে, তো তখনই তাকে আমরা বলবো মেরিডিওনাল প্লেন। আবারও বলছি, এক্ষেত্রে এনিম্যাল পোল আছে এবং এটা ভেজিটাল পোল আছে, এবং এনিম্যাল পোল এবং ভেজিটাল পোলের সেন্টার দিয়ে যখন ক্লিভেজ ফারো যখন পাস করবে, তো তখনই তাকে আমরা বলবো মেরিডিওনাল প্লেন। এবং এই মেরিডিওনাল প্লেন এগকে প্রধানত দুটো ইকুয়াল ভাগে ভাগ করে দেয়। দেখো, এক্ষেত্রে আমরা দেখছি যে দুটো ইকুয়াল ভাগে এগ ভাগ হয়ে যাচ্ছে, সুতরাং এই যে প্লেন এটাকেই আমরা বলবো মেরিডিওনাল প্লেন। ডিভাইড দ্য এগ ইনটু দ্য টু, এবং এটা এগকে দুটো ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, তো মেরিডিওনাল প্লেনের তাহলে এক্সাম্পল কি? মেরিডিওনাল প্লেনের এক্সাম্পল হচ্ছে ফার্স্ট টু ক্লিভেজ অফ ফ্রগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রগের যে প্রথম যে দুটো ক্লিভেজ সেটা হলো মেরিডিওনাল। তার মানে কি, সেলের একদম কেন্দ্র দিয়ে ক্লিভেজ প্লেন পাস করবে, তো সেই জন্যই এটা হলো মেরিডিওনাল প্লেন। তাহলে ফ্রগের ক্ষেত্রে প্রথম যে দুটো ক্লিভেজ হবে সেই দুটো কিন্তু মেরিডিওনাল, এবং চিকের ক্ষেত্রে প্রথম যে ক্লিভেজ প্লেন তো সেটা কিন্তু মেরিডিওনাল। তাহলে জাইগোটের প্রথম যে বিভাজন হচ্ছে সেটা মেরিডিওনাল প্লেনে তার বিভাজন হচ্ছে। এটা বোঝাতে পারলাম? এবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ভার্টিক্যাল। মেরিডিওনালের সঙ্গে সিমিলারিটি আছে, কিন্তু এটা সেন্টার দিয়ে নয়, জাস্ট সেন্টার থেকে একটু বাঁ দিক অথবা বাম মানে ডান দিক অথবা বাম দিক সরে গিয়ে যখন ক্লিভেজ প্লেন যখন পাস হবে, তো তখনই তাকে আমরা বলবো ভার্টিক্যাল। পাস ইন এ ডিরেকশন ফ্রম দ্য এনিম্যাল পোল টু দ্য ভেজিটাল পোল। অবভিয়াসলি এনিম্যাল পোলে শুরু হবে, ভেজিটাল পোলে গিয়ে শেষ হবে, বাট ডাস নট পাস টু দ্য মিডিয়ান অ্যাক্সিস অফ দ্য এগ, মানে মাঝখান দিয়ে সেটা পাস করবে না। এবং তার ফলে কি হবে, দুটো আনইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার তৈরি হবে। দেখো, প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রে দুটো ইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছিল, তাহলে ক্লিভেজ প্লেন যদি এখান দিয়ে হয় তাহলে একটা সেল বড় হবে এবং একটা সেল ছোট হবে। সুতরাং দুটো আনইকুয়াল সাইজের ব্লাস্টোমিয়ার আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল কি, থার্ড ক্লিভেজ ইন চিক। তাহলে চিকের যে থার্ড যে ক্লিভেজ সেটা কিন্তু ভার্টিক্যাল প্লেন দিয়ে হয়। থার্ড ক্লিভেজ ইন চিক ভার্টিক্যাল প্লেন দিয়ে হয়। এরপরে যেটা হবে সেটা হলো ইকুয়েটোরিয়াল প্লেন। আমরা প্রত্যেকেই জানি যে নিরক্ষীয় অঞ্চল দিয়ে যদি হয়, বাইসেক্ট দ্য এগ এট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য মিডিয়ান অ্যাক্সিস। মিডিয়ান অ্যাক্সিস মানে কোনটা বলেছিলাম, এটা হলো মিডিয়ান অ্যাক্সিস। তো মিডিয়ান অ্যাক্সিসকে যখন বাইসেক্ট করবে তখন কি হবে, আচ্ছা, বাইসেক্ট দ্য এগ এট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য মিডিয়ান অ্যাক্সিস এবং হাফওয়ে বিটুইন দ্য এনিম্যাল আর ভেজিটাল পোল। এনিম্যাল পোল আর ভেজিটাল পোলে যখন ভাগ করে দেবে, নিরক্ষীয় অঞ্চল দিয়ে যেহেতু যাচ্ছে, এইভাবে যখন যাবে, তো তখনই তাকে আমরা বলবো ইকুয়েটোরিয়াল প্লেন। ডিভাইড দ্য এগ ইন্টু দ্য ইকুয়াল আপার অ্যান্ড দ্য লোয়ার সেল। আপার সেল এবং লোয়ার সেলে তখন কিন্তু জাইগোট বিভাজিত হবে। এক্সাম্পল কি, ফার্স্ট ক্লিভেজ ইন হায়ার ম্যামালস। হায়ার ম্যামালসের প্রথম যে ক্লিভেজ, এক্ষেত্রে এনিম্যাল পোল আর ভেজিটাল পোল ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখো এনিম্যাল পোল ভেজিটাল পোল ভাগ হচ্ছে না। কেন? এদিকে ভেজিটাল পোলে ইয়ক আছে, ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে ভাগ হচ্ছে না। কিন্তু ইকুয়েটোরিয়াল যখন প্লেন হবে সেক্ষেত্রে এনিম্যাল পোল আর ভেজিটাল পোল একদম ভাগ হয়ে যাবে। এক্সাম্পল হলো ফার্স্ট ক্লিভেজ ইন হায়ার ম্যামালস। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিচিউডিনাল। ল্যাটিচিউডিনাল মানে কি, নিরক্ষরেখার থেকে উভয় দিকে তখন হবে। দেখো, অন আইদার সাইড অফ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন এন্ড ইজ প্যারালাল টু ইট। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল প্লেনের দুই দিকে হবে, কিন্তু ইকুয়েটোরিয়াল প্লেনের সঙ্গে প্যারালাল হবে। এটা যদি ইকুয়েটোরিয়াল প্লেন হয় তার প্যারালালি এটা, অথবা এটা যদি ইকুয়েটোরিয়াল প্লেন হয় তার প্যারালালি হবে। এবং এর ফলেও কিন্তু দুটো আনইকুয়াল সাইজের আপার এবং লোয়ার ব্লাস্টোমিয়ার তৈরি হবে। এক্সাম্পল কি, থার্ড ক্লিভেজ অফ ফ্রগ। ফ্রগের যে থার্ড ক্লিভেজ, তো সেটাই হলো ল্যাটিচিউডিনাল প্লেন। তার মানে সিম্পলি কি, সিম্পলি এটাই, মাঝখান দিয়ে যখন হবে তখন সেটা হলো মেরিডিওনাল, এবং মাঝখান থেকে যখন একটু দূরে দূরে ক্লিভেজ প্লেন যাবে তখন তাকে বলে ভার্টিক্যাল। ইকুয়েটোরিয়াল মানে কি, এইভাবে যখন হবে তো তখন ইকুয়েটোরিয়াল, আবার এখান থেকে একটু দূরে দূরে যখন হবে উভয় দিকে, তো তখনই তাকে আমরা বলবো ল্যাটিচিউডিনাল। সুতরাং 4 টাইপের ক্লিভেজ প্লেন কিন্তু জানতে হবে, এবং কোন ক্ষেত্রে কোন টাইপের ক্লিভেজ প্লেন
প্রধানত দেখা যায় প্রচুর ইম্পর্ট্যান্ট। এই যে পেজটা আমি লিখেছি, এরপরে যে অংশগুলো পড়াচ্ছি আর কি তোমাদের, ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড ক্লিভেজ ইন চিক, এই দুটো পেজ খুব ভালো করে পড়বে এবং শেষে বলে দেবো যে কোন জায়গাটা তোমরা ভালো করে ফোকাস করবে। ঠিক আছে, এই পেজটা কিন্তু সবই পড়ে ফেলতে হবে। ঠিক আছে, ক্লিভেজ প্লেন বোঝা গেল। দেখবো সেটা হলো ফ্রগের ক্ষেত্রে ক্লিভেজ, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। তো ফ্রগের এগ একটু দেখে নাও। ফ্রগের এগ তো মেসোলেসিথাল এবং বা একে আমরা মডারেটলি টেলোলেসিথাল বলতে পারি, উইথ মাচ লার্জার কোয়ান্টিটি অফ দ্য ইয়ক দ্যান অ্যাম্ফিঅক্সাস। অ্যাম্ফিঅক্সাসের থেকে বেশি পরিমাণে তার ইয়ক থাকে। এক্ষেত্রে ইয়ক প্রধানত ভেজিটাল পোলে কনসেন্ট্রেটেড থাকে এবং এদের যে ইয়ক মানে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজম পিগমেন্টেড সাইটোপ্লাজম। সেই কারণের জন্য ফ্রগের যখন আমরা ইয়ক এগকে যখন আমরা দেখি, তখন একটু তার মধ্যে ব্ল্যাকিশ একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। ঠিক আছে, একটু ব্ল্যাক ব্ল্যাক তাকে দেখতে লাগে, কারণ তার মধ্যে পিগমেন্টেড সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস এইভাবে থাকে। এটা হলো ফ্রগের এগ। এবার ফ্রগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্রথম দুটো ক্লিভেজ প্লেন কেমন হবে বলতে পারবে? প্রথম দুটো ক্লিভেজ প্লেন, হ্যাঁ সেকেন্ড ক্লিভেজ প্লেন, হ্যাঁ ফার্স্ট দুটোই হচ্ছে মেরিডিওনাল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ থার্ডটা কি হচ্ছে, থার্ড হচ্ছে ল্যাটিচিউডিনাল। হ্যাঁ আচ্ছা, এইবার দেখো, এবং ফ্রগের যে ক্লিভেজ সেটা তো অবভিয়াসলি হলোব্লাস্টিক ক্লিভেজ হবে। ফ্রগের ক্লিভেজ কিন্তু হলোব্লাস্টিক এবং আনইকুয়াল। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এগের টাইপ, এগ হচ্ছে মেসোলেসিথাল এবং মডারেটলি টেলোলেসিথাল, আর ফ্রগের যে ক্লিভেজ সেটা কিন্তু হলোব্লাস্টিক এবং আনইকুয়াল। তাহলে ক্লিভেজ ফ্লারো এক্সটেন্ডস থ্রু দ্য এন্টায়ার এগ অ্যান্ড কমপ্লিটলি ডিভাইডস ইট, সেটাই হলো হলোব্লাস্টিক, কিন্তু আনইকুয়াল হবে এক্সেপ্ট দ্য ফার্স্ট টু ক্লিভেজ। প্রথম দুটো ক্লিভেজ যেহেতু মেরিডিওনাল, তাহলে পরের যে ক্লিভেজগুলো হবে সেগুলো কিন্তু সেল যেগুলো তৈরি হবে সেগুলো আনইকুয়াল। র্যাপিড অ্যান্ড কমপ্লিটেড উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তাদের ক্লিভেজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। এমব্রায়োলজি প্রচণ্ড ইন্টারেস্টিং। ঠিক আছে, কত এক্সপেরিমেন্ট করেছেন, আমরা যদি ভাবি আমরা অবাক হয়ে যাই। তাহলে দেখো এক্ষেত্রে অ্যানিম্যাল পোল আছে, এদিকে ভেজিটাল পোল আছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তার ক্লিভেজ, তাহলে আমরা দেখলাম যে হলোব্লাস্টিক এবং আনইকুয়াল ক্লিভেজ, এবং তার সঙ্গে সঙ্গে এগ হচ্ছে মেসোলেসিথাল বা মডারেটলি টেলোলেসিথাল। প্রথম ক্লিভেজ ইজ মেরিডিওনাল। দেখো প্রথম ক্লিভেজ মেরিডিওনাল। মেরিডিওনাল মানে আমি কি বলেছিলাম, এনিম্যাল পোলে শুরু হবে, ভেজিটাল পোলে গিয়ে শেষ হবে, দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়ে যাবে। স্টার্ট এট দ্য এনিম্যাল পোল অ্যান্ড গ্র্যাজুয়ালি ট্রাভেলস টুয়ার্ডস দ্য ভেজিটাল পোল, দ্য টু ব্লাস্টোমিয়ার অফ দ্য ইকুয়াল সাইজ ইজ প্রডিউসড। সুতরাং এটা হলো প্রথম ক্লিভেজ প্লেন। রেড কালারে যেগুলো করেছি তাদের ডিসক্রিপশন লেখা আছে। তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড ক্লিভেজ প্লেন। তাহলে দেখো প্রথম ক্লিভেজ প্লেন এইভাবে হয়েছিল, সেই জন্য এটা গ্রিন হয়ে গেছে, যেটাকে আমি ফোকাস করছি ডিসক্রাইব করছি সেটাকে রেড কালারে গেছে। সেকেন্ড ক্লিভেজ প্লেন ইজ অলমোস্ট মেরিডিওনাল। বলেছিলাম যে প্রথম দুটো ক্লিভেজ প্লেন কিন্তু মেরিডিওনাল হবে, এনিম্যাল পোল থেকে শুরু হবে এবং ভেজিটাল পোলে গিয়ে শেষ হবে, এবং রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট। তাহলে এটা হলো প্রথম, এবং তার রাইট অ্যাঙ্গেল সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা প্রধানত হবে, এবং তার ফলে চারটে ব্লাস্টোমেয়ার তৈরি হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র ক্লিভেজ প্লেনটাকে ফোকাস করো এক। ঠিক আছে, সুতরাং ব্লাস্টোমিয়ারের সংখ্যা তোমাকে গোনার দরকার নেই, আমি ক্লিভেজ প্লেনকে বোঝানোর জন্য এক্ষেত্রে ছবিটা এঁকেছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু যেহেতু দুটো ক্লিভেজ হলো, তাহলে প্রথমটা থেকে অবশ্যই দুটো সেল তৈরি হবে, এবং দুটো থেকে আবার কি হবে, এই সেলটাও বিভাজিত হবে, এটাও বিভাজিত হবে। কিভাবে বিভাজিত হবে, এই ক্লিভেজ প্লেন এইভাবে গেলে তবেই সেটা বিভাজিত হবে, এবং তার ফলে চারটা ব্লাস্টোমিয়ার তৈরি হবে, এবং গ্রে ক্রিসেন্ট প্রেজেন্ট ইনটু, দুটোতেই কিন্তু আমরা গ্রে ক্রিসেন্টকে দেখতে পাবো। গ্রে ক্রিসেন্ট, এই যে টার্ম তোমাদের বললাম, আমি পরের দিন এটাকে ব্যাখ্যা করব, হোয়াট ইজ দ্য গ্রে ক্রিসেন্ট। গ্রে ক্রিসেন্ট বিষয়টাকে একটু বলে দিই। যখন ফার্টিলাইজেশন যখন হয়, যেহেতু পিগমেন্টেড এই যে অংশটা, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি তোমাদের, যখন ফার্টিলাইজেশন হয় তখন যেদিকে স্পার্ম এন্ট্রি নেয়, এই দিকে যে স্পার্ম এন্ট্রি নিচ্ছে, ধরে রাখো যেখানে শুক্রাণু যেদিক দিয়ে ঢুকছে তার অপোজিট সাইডে একটা গ্রে কালারের স্ট্রাকচার তৈরি, এবং তার ফলে এই যে পিগমেন্টেড যে এরিয়া আছে, এই পিগমেন্টেড এরিয়া রোটেট করে যায়। মানে এই যে পিগমেন্টেড যে এরিয়া আছে এটা একটু সামনের দিকে সরে যায়, যেদিকে স্পার্ম এন্ট্রি নিয়েছে, মানে এটা ঘুরে যায়। তখন কি হবে, স্পার্ম যেদিকে এন্ট্রি নিয়েছে তার অপোজিট সাইডে পিগমেন্টেড এরিয়া লাইট হয়ে যায়, মানে একটু হালকা কালারের হয়ে যায়। কারণ কি, পিগমেন্টেড এরিয়া একটুখানি সরে যায়, এবং এই যে হালকা কালারের যে অংশটা তৈরি হয় এটা চাঁদের মতো দেখতে লাগে, তো এটাকেই আমরা বলবো গ্রে ক্রিসেন্ট। কি বললাম বুঝতে পেরেছ? ধরে রাখো এই দিকে শুক্রাণু আছে, এখানে শুক্রাণু আছে,
তার অপোজিট সাইডে এই যে পিগমেন্টেড সাইটোপ্লাজম আছে একটু সামনের দিকে সরে যায়, মানে এই দিকে তখন যেখানে এই কালারটাকে দেখতে পাচ্ছে এখানে কালো দেখতে পাবে, আর এই যে পোর্শনটা আছে এটা একটু উপরের দিকে উঠে যাবে, এটাকে বলা হয় কর্টিক্যাল রোটেশন। এবং তার ফলে স্পার্ম যেদিকে এন্ট্রি নিচ্ছে তার অপোজিট সাইডে একটা ক্রিসেন্ট শেপেড, একটা চাঁদের মতো, অর্ধচন্দ্রাকার চাঁদের মতো একটা গঠন তৈরি হয়, এবং তার নামই হলো গ্রে ক্রিসেন্ট। সুতরাং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট গ্রে ক্রিসেন্ট। আমি পরের দিন ছবি দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো হোয়াট ইজ গ্রে ক্রিসেন্ট। তাহলে এই জায়গাতে যেটা আমরা দেখলাম, হ্যাঁ এক্ষেত্রে আমরা যেটা দেখলাম, চারটে ব্লাস্টোমিয়ার তৈরি হয় এবং গ্রে ক্রিসেন্ট কিন্তু দুটোতে থাকে। যে চারটে ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে তার দুটোতে প্রধানত গ্রে ক্রিসেন্ট থাকে। থার্ড যে ক্লিভেজ আছে দেখো রেড কালারের, থার্ড ক্লিভেজ কি বলেছিলাম? থার্ড ক্লিভেজ আমি বলেছিলাম ল্যাটিটিউডিনাল অর দ্য ইকুয়েটোরিয়াল, প্রায় ইকুয়েটোরিয়াল। ইয়ক বিগিনস টু এফেক্ট, এরপরে কিন্তু ইয়ক কিন্তু কাজ করতে শুরু করে। দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার, তাহলে দেখো এটা ল্যাটিটিউডিনাল অর দ্য ইকুয়েটোরিয়াল, দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ দ্য পোল, রাইট অ্যাঙ্গেল টু দ্য প্রিভিয়াস। সেকেন্ড কোনটা ছিল? সেকেন্ড ছিল এটা, তার রাইট অ্যাঙ্গেল এইভাবে হবে, যেহেতু এটা ইকুয়েটোরিয়াল তার মানে সেটা কিন্তু এরকম টাইপের হবে, ঠিক আছে, ল্যাটিটিউডিনাল। অ্যাকচুয়ালি টোটাল কমপ্লিট ইকুয়েটোরিয়াল নয়, ল্যাটিটিউডিনাল। এবং রাইট অ্যাঙ্গেল টু দ্য প্রিভিয়াস এবং পাসেস স্লাইটলি অ্যাভভ দ্য ইকুয়েটার, যেহেতু ইকুয়েটার থেকে একটু স্লাইটলি উপরের দিকে হচ্ছে তো সেই জন্য এটা কিন্তু ল্যাটিটিউডিনাল। আটটা আনইকুয়াল ব্লাস্টোমিয়ার তৈরি হবে, তার মধ্যে চারটে মাইক্রোমিয়ার তৈরি হবে, 1 2 3, আর একটা ভেতরের দিকে আছে চারটে, আর নিচের দিকে চারটে ম্যাক্রোমিয়ার তৈরি হবে, 1 2 3, আর ভিতরের দিকে একটা আছে চারটে, ঠিক আছে। সুতরাং চারটে ম্যাক্রোমিয়ার এবং চারটে মাইক্রোমিয়ার তৈরি হয়। এটুকু বোঝাতে পারলাম থার্ড ক্লিভেজ। এবার দেখো ফোর্থ ক্লিভেজ তাহলে কি হবে? ফোর্থ ক্লিভেজ কিন্তু মেরিডিয়নাল হবে। হ্যাঁ বলো, কে কি বলছো? ছবিগুলো আমি নিজের মতো করে এঁকেছি, হ্যাঁ, তো সেই কারণের জন্য মানে যাতে তোমরা বুঝতে পারো সেরকমভাবেই আমি এঁকেছি, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফোর্থ ক্লিভেজ। তো ফোর্থ ক্লিভেজও কিন্তু মেরিডিওনাল হবে। মেরিডিওনাল মানে এনিম্যাল পোল থেকে শুরু হবে এবং ভেজিটাল পোলে শুরু হবে, কিন্তু এই জায়গাতে দেখো হুইচ ইনভলভ দ্য মাইক্রোমিয়ার্স ফার্স্ট অ্যান্ড দ্য পাস স্লোলি টুয়ার্ডস দ্য ইয়ক লেডেড ম্যাক্রোমিয়ার। কিন্তু এরপরে কি হবে? এরপরে সেই ম্যাক্রোমিয়ারের কাছে সেই ক্লিভেজ বাধাপ্রাপ্ত হবে, তাহলে এটা মেরিডিওনাল হচ্ছে, এনিম্যাল পোল থেকে শুরু হচ্ছে তাহলে ওপর থেকে নামছে, ঠিক আছে, সেই জন্য এটা হলো মেরিডিওনাল। কিন্তু পরের যে ক্লিভেজ হবে সেগুলো কিন্তু আর আমরা ডিটারমাইন করতে পারবো না। নেক্সট ক্লিভেজ প্রধানত ইররেগুলার হবে বা আসিনক্রোনাস হবে। এরপরে আর সেই ক্লিভেজ প্লেন কোথা দিয়ে কিভাবে পাস হবে আর কিন্তু ডিটারমাইন করা যায় না, সেই জন্য এখানে এসে ক্লিভেজ আর স্টাডি করা যায় না, ঠিক আছে। এত ছোট ছোট সেল তৈরি হয় আর অত ক্লিয়ারলি স্টাডি করা যায় না, এবং মাইক্রোমিয়ার্স অলওয়েজ কন্টিনিউ টু ডিভাইড এট এ ফাস্টার রেট দ্যান দ্য ম্যাক্রোমিয়ার্স। মাইক্রোমিয়ার যেগুলো তৈরি হচ্ছে ছোট ছোট এনিম্যাল পোলের দিকে, সেগুলো খুব দ্রুত তাদের ডিভিশন হয়। এবং আফটার দ্য ক্লিভেজ একটা ব্লাস্টোসিল তৈরি হয় ফর্ম এন্টায়ারলি ইন দ্য এনিম্যাল হেমিস্ফিয়ার। তাহলে ফ্রগের ক্ষেত্রে ব্লাস্টোসিল কোথায় তৈরি হবে? ব্লাস্টোসিল ফর্ম এন্টায়ারলি ইন দ্য এনিম্যাল হেমিস্ফিয়ার। ব্লাস্টোসিলকে কিন্তু আমরা টোটালি কিন্তু এনিম্যাল হেমিস্ফিয়ারেই পাবো, আর ম্যাক্রোমিয়ারকে আমরা ভেজিটাল বলে পাবো। এই যে কথাটা বললাম, এরপরে যখন গ্যাস্ট্রুলেশন পড়ব তখন আমরা দেখব যে এদের পজিশনটা কতটা ইম্পর্টেন্ট হবে। তাহলে যেহেতু আমাদের ফ্রগের যেহেতু ক্লিভেজ দিয়েছে, তুমি কিভাবে মাথায় রাখবে? প্রথম ক্লিভেজ মেরিডিওনাল, সেকেন্ড ক্লিভেজ ইজ অলমোস্ট মেরিডিওনাল, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যে চারটে ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে তার মধ্যে দুটোতে কেবলমাত্র আমরা গ্রে ক্রিসেন্টকে দেখতে পাবো। থার্ড যে ক্লিভেজ আছে সেটা ল্যাটিটিউডিনাল অর ইকুয়েটোরিয়াল। থার্ড ক্লিভেজ হচ্ছে, ছবি দেখো, শুধুমাত্র লাল কালারের ছবিটা দেখো, এক্ষেত্রে মেরিডিওনাল মানে ওপর থেকে নিচে নামছে, এক্ষেত্রে মেরিডিওনাল মানে ওপর থেকে নিচে নামছে, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল মানে এইভাবে যাচ্ছে। ফোর্থ ক্লিভেজ এটা মেরিডিওনাল মানে ওপর থেকে নিচে যাচ্ছে, কিন্তু এর রেট হচ্ছে স্লো হয়, পরবর্তীকালে আবার ক্লিভেজ কিন্তু আসিনক্রোনাস হয়ে যায়। তাহলে আলটিমেটলি যেটা তৈরি হয় তো সেটাই হলো ব্লাস্টুলা। এবং এই ব্লাস্টুলার মধ্যে তাহলে আমরা মাইক্রোমিয়ার এবং ম্যাক্রোমিয়ারকে দেখতে পাবো। দেখো ব্লাস্টোসিল ইজ ফর্মড ইন দ্য এনিম্যাল হেমিস্ফিয়ার বিকজ, কেন ব্লাস্টোসিল এনিম্যাল হেমিস্ফিয়ারেই আমরা দেখতে পাবো? কারণ ইয়ক নিয়ার দ্য ভেজিটাল পোল ডিসপ্লেসেস দ্য মাইটোটিক অ্যাপারেটাস টুয়ার্ডস দ্য এনিম্যাল পোল। কারণ ভেজিটাল পোলের দিকে যে ইয়ক আছে সেটা টোটাল মাইটোটিক স্পিন্ডেলকে ঠেলে সরিয়ে দেবে ভেজিটাল পোলের দিকে। দিস ডিসপ্লেসেস দ্য ক্লিভেজ ফারো ফ্রম দ্য এগ ইকুয়েটার টুয়ার্ডস দ্য এনিম্যাল পোল, এবং তার ফলে ক্লিভেজ ফারো ভেজিটাল পোল থেকে ওপর দিকে চলে যাবে, কারণ যেহেতু এক্ষেত্রে মাইটোটিক অ্যাপারেটাস যেহেতু টোটাল এনিম্যাল পোলের দিকে ঠেলে সরে যাচ্ছে, তো সেই জন্য মাইটোটিক অ্যাপারেটাসের পারপেন্ডিকুলারলি করতে গেলে ইয়ক থেকে দূরে গিয়ে সেই প্লেনটাকে হতে হবে,
এবং তার ফলে ইল্ডিং দ্য স্মলার ব্লাস্টোমিয়ার ইন দ্য অ্যানিম্যাল পোল। দিস ডিসপ্লেসিং এফেক্ট অফ দ্য ইয়ক persist in subsequent division and causing the blastocele to form entirely in the animal hemisphere। যেহেতু এই মাইটোটিক অ্যাপারেটাস যেহেতু অ্যানিম্যাল পোলের দিকে সরে যাচ্ছে, সেই জন্য টার্গেট থাকবে যে অ্যানিম্যাল পোলের দিকেই ফার্দার ক্লিভেজগুলো হবে, এবং অনেকগুলো সেল যখন এরকমভাবে তৈরি হবে, অনেকগুলো সেল তৈরি হলে তবেই কিন্তু তার মধ্যে ব্লাস্টোসিলিক ক্যাভিটি তৈরি হতে পারে। সুতরাং যেহেতু অসংখ্য সেল যেহেতু অ্যানিম্যাল পোলে তৈরি হচ্ছে, সেই জন্য ব্লাস্টোসিলকে আমরা কেবলমাত্র অ্যানিম্যাল পোলেই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ফ্রগের ক্ষেত্রে ব্লাস্টোসিলকে আমরা কোথায় দেখতে পাবো? অ্যানিম্যাল পোলের মধ্যেই দেখতে পাবো ব্লাস্টোসিলকে। ক্লিয়ার? এটাই হচ্ছে ফ্রগের ক্লিভেজ। সবাই বুঝতে পেরেছো? দেখো তোমরা যে তোমার এই কথাটা আমারও মনে পড়ে, এই যে ক্লিভেজ পড়াতে পড়াতে যখন কলেজে পড়তাম, আমাদের পড়াতেন স্যার পার্থসারথী রয় বলে স্যার পড়াতেন, শুধু টার্মগুলো বলতেন আর আমি অবাক হয়ে ভাবতাম যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, ডিটেলসে পরবর্তীকালে পড়ে পড়ে বিভিন্ন এমব্রায়োলজির বই পড়ে মানে বুঝতে পেরেছি। কিন্তু কলেজে সত্যিকারে বলছি যে কলেজে পরীক্ষা দিয়েছি, এমএসসি পড়েছি, ইভেন এসএসসিতে ক্র্যাকও করেছি এমব্রায়োলজি ভালোভাবে না বুঝেই, মুখস্থ করে গেছি তখন এগুলো। ঠিক আছে, তো এখন মনে হয় যে যদি খুব ভালো করে বুঝতাম তাহলে হয়তো তখন আরও মানে বেটার হতো। কিন্তু এই অংশগুলো জেনারেলি ক্লিয়ারলি বোঝা যায় না, বা আমরা যেখানে পড়তাম ভালো করে আমরা বুঝতে পারতাম না, তো সেই কারণের জন্য তো আমি চেষ্টা করেছি যতটা পরিমাণে ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানো যায়। ঠিক আছে, এমব্রায়োলজি বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চিকের ক্লিভেজ। এবং চিকের ক্লিভেজে দেখো, চিকের ক্লিভেজে ঘটনাটা কি হয়, চিকের ক্ষেত্রে যে অ্যাক্টিভ যে সাইটোপ্লাজম, তো যাকে আমরা বলছিলাম ব্লাস্টোডিস্ক, যেটা ডিস্ক লাইক যে সাইটোপ্লাজম, সেটা কিন্তু টোটালি কনফাইন্ড থাকে এনিম্যাল পোলের একটা ছোট্ট অংশে। সুতরাং ক্লিভেজ কিন্তু যে জায়গাতে দেখা যাবে সেটা হলো এনিম্যাল পোলের এই ছোট্ট অংশতে দেখা যাবে। এবং প্রথমেই তোমাদের বলছিলাম একটা ছোট জায়গাতে যদি এইসব ঘটনাগুলো ঘটে, সেগুলোকে স্টাডি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এক্ষেত্রে দেখছো এরকম ছবি, আবার দেখছো যে বলবে যে স্যার এরকম কেন হয়ে গেল। আমি এটাকে টপ ভিউতে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে জার্মিনাল ডিস্কে প্রথমে আমি দেখিয়েছি ক্লিভেজ অনলি অকার্স হেয়ার, তারপরে টপ ভিউ থেকে মানে ওপর থেকে দেখছি এই রকমভাবে। কি বললাম বুঝতে পেরেছি? একটা ডিমের উপর থেকে আমরা দেখছি। আমরা যখন এমব্রায়োলজি প্র্যাকটিক্যাল করতাম তখন এমব্রায়োকে কিভাবে আমরা বের করতাম, যে প্রথমে এগ ছিল, তো এগের অংশটা উপরের দিকটা কেটে নিতাম, মানে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে তার উপর থেকে জাস্ট আমরা এমব্রায়োকে ফরসেপ দিয়ে আমরা তুলে নিতাম। সুতরাং এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি এর নিচের দিকে, এই যে গোল যেটা আছে তার নিচের দিকে কিন্তু ডিমটা আছে, এই ডিমের জাস্ট উপরের অংশটাকে আমরা দেখছি। কি বললাম বোঝাতে পারছি? এই ছবিটার মানেই হলো এটা। ঠিক আছে, এটা কি বললাম বোঝাতে পেরেছি? এটা না বুঝলে কিন্তু ক্লিভেজটা বুঝতে পারবে না ভালো করে ছবিটা। ক্লিয়ার? বুবুল বোঝা গেল? হ্যাঁ, ওপর থেকে দেখছি আমরা। হ্যাঁ, এবার দেখো তাহলে চিকের যে ক্লিভেজ ইজ টিপিক্যাল মেরোব্লাস্টিক ক্লিভেজ। টিপিক্যালি এটা কেমন ধরনের ক্লিভেজ? মেরোব্লাস্টিক। ফ্রগের ক্লিভেজ কেমন ছিল? ফ্রগের ক্লিভেজ হলোব্লাস্টিক আনইকুয়াল ক্লিভেজ। ঠিক আছে, কিন্তু চিকের যে ক্লিভেজ আছে টোটালি মেরোব্লাস্টিক ক্লিভেজ, কারণ অনলি এ পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম ইজ ডিভাইডেড অবভিয়াসলি অর দ্য ইনকমপ্লিট, কেবলমাত্র ডিস্ক শেপের সাইটোপ্লাজম কেবলমাত্র এক্ষেত্রে বিভাজিত হয়। সেগমেন্টেশন অর দ্য ক্লিভেজ ইজ রেস্ট্রিক্টেড অ্যাট দ্য ব্লাস্টোডিস্ক অর দ্য জার্মিনাল ডিস্ক, যে অর্থাৎ এই ডিস্ক লাইক সাইটোপ্লাজমের মধ্যেই কেবলমাত্র ক্লিভেজ কনফাইন্ড থাকে। তো সেই জন্য বলছে যে সেগমেন্টেশন অর দ্য ক্লিভেজ রেস্ট্রিক্টেড থাকবে ব্লাস্টোডিস্ক অর জার্মিনাল ডিস্কে। এবং ম্যাক্রোলেসিথাল এগ হোয়াইট ইজ জার্মিনাল ডিস্ক প্রধানত 3 মিলিমিটার ইন ডায়ামিটার অ্যাট দ্য এনিম্যাল পোল অ্যান্ড লাইং টপ অফ দ্য লার্জ ইয়ক। বড় যে ইয়ক আছে তার জাস্ট ওপরের দিকে এই ব্লাস্টোডিস্ক প্রধানত থাকে। তার সাইজ কত? 3 মিলিমিটার। কত ছোট! প্রথম ক্লিভেজ ইজ অলমোস্ট মেরিডিয়নাল। মেরিডিয়নাল মানে আমি কি বলেছিলাম? এনিম্যাল পোল থেকে শুরু হবে, ভেজিটাল পোলে গিয়ে শেষ হবে, পাসেস টুয়ার্ডস দ্য ভেজিটাল পোল বাট ডাস নট রিচ দ্য পোল। অবভিয়াসলি পোলে এনিম্যাল পোলে শুরু হবে কিন্তু ভেজিটাল পোলে গিয়ে টাচ করবে না, বাট ডাস নট রিচ দ্য পোল। সেকেন্ড ক্লিভেজও কিন্তু অলসো মেরিডিয়নাল, তাহলে সেকেন্ড ক্লিভেজ অলসো মেরিডিয়নাল বাট অ্যাপ্রক্সিমেটলি রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট প্রথমটার সঙ্গে। সেকেন্ড ক্লিভেজও কিন্তু অলমোস্ট মেরিডিয়নাল। ঠিক আছে, থার্ড ক্লিভেজ কিন্তু ভার্টিক্যাল হচ্ছে। দেখো থার্ড ক্লিভেজ, এটা থার্ড ক্লিভেজ, তাহলে কি হচ্ছে? এটা ভার্টিক্যাল হচ্ছে, অ্যান্ড অকার্স অ্যাট দ্য বোথ সাইড।
দুই দিকেই হচ্ছে, মুখস্থ করে ফেলবে। থার্ড ক্লিভেজ কিন্তু দুই দিকেই হচ্ছে, তাহলে সেই জন্য আমি দুটো লাইন এঁকেছি, ঠিক আছে? তাহলে যেটা প্রথম ক্লিভেজ যেটাকে ডিনোট করেছি এটা রেড কালার, আবার এক্ষেত্রে এর ডেসক্রিপশন মানে এটা রেড কালারের, এটা হলো আগেরটা। থার্ড ক্লিভেজ মানে কি, প্রথম দুটো তৈরি হয়েছে, আবার দেখো যে থার্ড ক্লিভেজ হচ্ছে সেটা প্রধানত দুই দিকেই হবে। ফোর্থ ক্লিভেজ ইজ অলসো ভার্টিক্যাল, তাহলে ফোর্থ ক্লিভেজ দেখো আবার এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কোনোভাবে এটাকে সাইন্টিফিক্যালি তুমি সিনক্রোনাইজ করতে পারবে না, আমি জাস্ট নিজের মতো করে ছমিয়ে গেছি বোঝার জন্য, বাট নট সিনক্রোনাইজ। তাহলে থার্ড ক্লিভেজ ভার্টিক্যাল, এখনো পর্যন্ত এটাকে আমরা স্টাডি করছিলাম। ফোর্থ ক্লিভেজ কিন্তু অলসো ভার্টিক্যাল হবে, এখনো স্টাডি করা যাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে একে আর কিন্তু স্টাডি করা যায় না, সেই জন্য ক্লিভেজের স্টাডি এখানেই এসে শেষ হয়ে যায়। লেটার পরে কি হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো এরপরে কি হবে, একটা ডিস্ক কন্টেনিং দ্য স্মলার সেলস অ্যাপিয়ার, তার মানে একটা ডিস্কের মতো স্ট্রাকচার তৈরি হবে যার মধ্যে ছোট ছোট সেল থাকে, এবং দিস ডিস্ক ইজ কানেক্টেড উইথ দ্য ইয়ক, এই ডিস্কের মধ্যে কানেকশন থাকবে ইয়কের। ইভেনচুয়ালি এ ন্যারো স্পেস অর দ্য ক্যাভিটি, ব্লাস্টোসিলিক ক্যাভিটি ফিল্ড উইথ দ্য ফ্লুইড অ্যাপিয়ার্স বিটুইন দ্য সেন্ট্রাল সেল অ্যান্ড দ্য ইয়ক মাস। তার মানে এই যে ব্লাস্টো ডিস্ক যেটা তৈরি হয়েছে এবং ইয়ক আছে, এই দুটোর মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হবে। পরের দিন আমরা যখন গ্যাস্ট্রুলেশন ইন চিক পড়ব, তখন আমরা দেখব যে কিভাবে এই ক্যাভিটিটা কিভাবে তৈরি হচ্ছে, তার ডায়াগ্রাম কি, কিভাবে সেটা কাজ করে, সেটা যেমন আমরা পড়বো, তার সঙ্গে সঙ্গে ফ্রগের ব্লাস্টুলাতে আমরা যেমন দেখলাম যে গ্রে ক্রিসেন্ট কিভাবে তৈরি হয়, এগুলো সম্পর্কে আমরা বুঝবো। তো এখন আমরা যেটা দেখলাম, জাস্ট ইয়কের ওপরের দিকে এরকমভাবে ব্লাস্টো ডিস্ক তৈরি হয়, এবং এই ব্লাস্টো ডিস্কের মধ্যে ব্লাস্টোসিলিক ক্যাভিটি তৈরি হয়, এবং সেই একটা ব্লাস্টোসিলিক স্পেস প্রধানত ফিল্ড উইথ দ্য ফ্লুইড, এটা প্রধানত সেন্ট্রাল সেল, মানে সেন্ট্রাল সেল এবং ইয়ক মাসের মাঝ মানে তাদের কানেকশানে প্রধানত এটা তৈরি হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে এদের যে ব্লাস্টোসিলিক ক্যাভিটি একটু অন্য রকমের হয়, পরের দিন আমি এই সম্বন্ধে আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একটা ডিস্ক, যেটাকে আমরা বলবো ব্লাস্টো ডিস্ক, এক্ষেত্রে তৈরি হচ্ছে একটা চাকতির মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, সুতরাং এটাই প্রধানত চিকের ক্লিভেজ। এরপরে যেটা আছে দেখো, কম্পারেটিভ অ্যাকাউন্ট ইন দ্য অ্যাম্ফিওক্সাস ফ্রগ অ্যান্ড চিক, যেহেতু আমাদের সিলেবাসে আছে ফ্রগ এবং চিকের ক্লিভেজ, সেই জন্য একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, একটুখানি পড়বে। দেখো টাইপ অফ দ্য ক্লিভেজ কি, হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক, এক্ষেত্রে প্রথম ক্লিভেজ প্লেন মেরিডিওনাল এবং মেরিডিওনাল, তারপরে দেখো সেকেন্ড ক্লিভেজ প্লেন এটাও মেরিডিওনাল সেম অ্যাজ অ্যাম্ফিওক্সাস, থার্ড ক্লিভেজ প্লেন, ঠিক আছে, চিকের ক্ষেত্রে কেবলমাত্র ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, ফোর্থ ক্লিভেজ প্লেন ইত্যাদি ইত্যাদি, থার্ড পর্যন্তই পড়বে, আরও এগুলো দেওয়া আছে, এত আর মনে থাকবে না, ঠিক আছে? যেটুকু লেখা আছে সেইটুকুই পড়বে, এখানটা পড়ার দরকার নেই, ঠিক আছে? গ্রে ক্রিসেন্ট এসব পড়ার দরকার নেই, আমি পরের দিন এটা সম্পর্কে পড়াবো। তাহলে ক্লিভেজে তুমি যখন পড়তে যাবে নোটটা, ধরে দেখ তুমি নোটস তুমি পড়ছো ক্লিভেজের নোটস যখন পড়বে প্রথমেই এই পেজ দুটো পড়বে, ক্লিভেজ ইন ফ্রগ, সমস্ত লাইন সব কিছু পড়বে, ঠিক আছে? এবং ক্লিভেজ ইন চিক, এই সব কিছু পড়বে। ক্লিয়ার? এটা পড়ার পরে তারপরে কি করবে, এটা পড়ার পরে আমি একটা লিস্ট দিয়েছি, যেটা অর্থাৎ এই যে লিস্ট যেটা দিয়েছি এই লিস্টটা পড়ে ফেলবে, ঠিক আছে? যদি কোনো কিছু মনে না থাকে শুধুমাত্র এই তিনটে পাতা ভালো করে পড়বে। কি বললাম বোঝাতে পেরেছি? এই তিনটে পাতা ভালো করে পড়বে, ঠিক আছে? পরীক্ষার সময় তো রিভিশন দেওয়ার জন্য এই তিনটে পাতা খুব ভালো করে পড়বে। কি বললাম বুঝতে পেরেছো? সব আছে ওই দুটো পেজ পড়লে। তারপরেই দেখো যে অংশটা যেটা দেখবে সেটা হচ্ছে যে এই যে ক্লিভেজে প্রধানত এম ফেজ এবং এস ফেজ থাকে, কিন্তু কোনো রকম G1 এবং G2 ফেজ থাকে না, এখানটা পড়ে ফেললে। তারপরেই যেটা দেখবে, তো সেটা হলো এই যে রুলস আছে, এই যে বালফোর্স রুলস, তো বালফোর্স রুলসে কি বলছে, যে অ্যামাউন্ট অফ ইয়ক, জাস্ট ইম্পর্টেন্ট অংশগুলো বলছে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখো এই যে অংশটা আছে, আচ্ছা, তারপরে এই পোর্শনটা আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লিভেজে প্রধানত রিডাকশন ইন দ্য নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও, এই জায়গাটা একটু পড়লে। তারপরে যে অংশটা পড়বে সেটা হচ্ছে যে সিনক্রোনাস, ছেড়ে দাও, হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক ক্লিভেজ, এটা একদম ভালো করে পড়বে, হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক, হলোব্লাস্টিক ক্লিভেজ আর মেরোব্লাস্টিক ক্লিভেজ, এই অংশগুলো পড়বে, তাহলেই ক্লিভেজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমার যে কোয়েশ্চেন্সটা আছে এমনই কনফিউশন, উত্তর খোঁজাটা তোমার পক্ষে খুব ডিফিকাল্ট, ঠিক আছে? এমন এমন তারা আনসার কি দিচ্ছে, সুতরাং অনেকগুলোই প্রশ্ন আছে, তুমি যদি দেখো তাহলে দেখবে যে অনেক প্রশ্নই আছে,
তাহলে আবার কেস হবে, আবার এরকম হয়ে যাবে, এটাই সব থেকে খারাপ লাগে। হুম। তারপরে এক একটা প্রশ্নতে চ্যালেঞ্জ, ঠিক আছে, আর পড়ালেও সেগুলো দেখবে যে এই নোটসগুলোও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। কনসেপশন যখন ক্লিয়ার থাকবে তখন পড়ানোটা তখন অনেক বেশি ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ, তোমাদের কি বলবো, যে আমি তো আমার ভাইয়ের কথাই বলেছি, ঠিক আছে। ও তো মানে খুব ভালোই রেজাল্ট এই করে, ছবিও খুব ভালো আঁকে। ও বলে যে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি, যে ও বলে দাদা আমি আর এসএসসি আমি আর প্রিপারেশন নেবো না, ও তখন ও অন্য কাজে ও চলে গেছে, ঠিক আছে। ছবি আঁকার বিভিন্ন কাজে, এই এক অন্য একটা জায়গাতে ওর এক্সিবিশন আছে, চলে গেছে আজকে। ওর নিজের মতো করে খুঁজে নিয়েছে। কি বললাম বুঝতে পারছো তো, প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এমন অনেকে পেয়েছে, মানে আমারই দেখা, যে তাদের কোনো সেরকম ইয়েই নেই। যেমন 2016-এর এসএলএসটিতে তোমাদের বলছিলাম যে র্যাঙ্ক হয়েছিল, 20টা প্রশ্ন করেছিল আমাকে, আমি 19টা আনসার দিয়েছিলাম ইন্টারভিউতে। আমি ভাবিনি যে ওয়েটিং লিস্টে চলে যাবো। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ যে ওয়েটিং লিস্টে গিয়ে অনেক দূরে আমার পড়েছিল, আমি নিইনি সেটা। নিলে আমারও এতক্ষণে চাকরি চলে যেত। টেনশনের মধ্যে থাকতাম, কারণ 2016-তে এরকম হলো। তো সেই কারণের জন্য খুব খারাপ লাগে ব্যাপারগুলো, বুঝতে পারছো তো। হুম। 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 আমাদেরও এখন হচ্ছে তোমাদের ডকুমেন্টস চেয়েছে, ঠিক আছে। কলেজে তখন যখন বলতো যে যে এক্সকারশনে নিয়ে যাব তোমাদের, 5,000 টাকা দিতে হবে প্রথম। আমার এখনো মনে আছে যে বলছে যে এক্সকারশনে যেতে হবে, এক্সকারশনে 20 নাম্বার আছে, কেউ যদি না যায় তাহলে সে 20 মার্কস 20 মার্কস পাবে না। তখন এবার আমি বাড়িতে এসে আমি ঘুমাতেই পারছি না, মানে 15-20 দিন আমি শুধু চিন্তা করছি আমার 20 নাম্বার চলে গেল, কারণ অত টাকা দিয়ে আমার যাওয়ার ক্ষমতা ছিল না, ঠিক আছে। ওই সময়ের কথা বলছি, 2000 ওই সময়টায়। তাহলে এরকম ফ্যামিলির আমরা হয়ে কি করে আমরা তখন অত টাকা করে দিয়ে আমরা পাবো? তখন ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হয়েছিল বলেই তো পেয়েছিলাম। এবার সেরকম সিচুয়েশনে যখন এই সমস্তগুলো দিতে বলছে, তখন আমাদেরও একটা ইনসিকিউরিটি কাজ করছে, বুঝতে পারছো তো, ঠিক আছে। তখন দূরে চাকরি করতাম, ওই সময় যখন আমি করতাম আমি অনেকটা দূরে, মানে দূরে বলতে আমার বাড়ি থেকে 1.5 ঘন্টা তখন যেতে লাগতো, মানে আমি বাইকে করেই যেতাম, কারণ সময় আমার কাছে খুব ছিল। তো সেই জন্য আমি দূরে করতাম বলে আমি সেই জন্য দিয়েছিলাম। কিন্তু তারপরে যাই হোক, উচ্চশ্রেণীর মধ্যে দিয়ে বাড়ির কাছে আমি ট্রান্সফার হয়ে গেছি। কিন্তু ওই সময়টা হুম। হ্যাঁ। হুম। হুম। পড়াতে গেলে সত্যি বলছি আমাকে টেনশন করতে হয়, মানে টেনশন মানে আমাকে প্রচুর পড়তে হয়, ঠিক আছে। আর তোমরা এত ভালো এই বলো, তাই দেখো আমি, হ্যাঁ হ্যাঁ, দেখো না তোমাদের আমি যে 9-10-এর যে নোটস দিচ্ছি, এগুলোতেই 11-12 অনেকটাই কভার হয়ে যাবে, তুমি দেখবে 90% হয়ে যাবে। হ্যাঁ। হুম। ঠিক ঠিক। না না, মানে কিছু কিছু নোটস আমার ঠিক মনোপুত ছিল না, তো মানে মনের মতো হচ্ছিল না বলে আমি আবার চেঞ্জ করছি। যেমন প্ল্যান গ্রুপসটা একটু চেঞ্জ করছি, তো এইগুলো করতে করতে 11-12-এর নোটসটাও একটু ডিলে হয়ে যাবে, মানে কয়েকটা টপিকস আছে বলে হয়তো ভাবছি করে ফেলবো, কিন্তু সেই কারণের জন্য একটু হয়তো সময় লাগছে, ঠিক আছে। হলেই আমি বলবো, তোমার চিন্তা নেই। আমাদের দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের গ্রুপেতে, হ্যাঁ গ্রুপেতেই তো আমি মেসেজ করে দেবো, তুমি গ্রুপেতে, তোমরা পেমেন্ট করেছো তো, আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের, হ্যাঁ হ্যাঁ, জয়েন জয়েন করিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, ঠিক আছে। 10 তারিখের মধ্যে যে, হ্যাঁ হ্যাঁ, তুমি তখন মেসেজ করবে, হ্যাঁ, যদি হয় ঠিক আছে, করিয়ে দেবো, আমার মনে থাকবে তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম। আচ্ছা ঠিক, ঠিক আছে। গভর্নমেন্ট একটা লজ আছে বিশাল পাহাড়ের ওপরে, তো ওইখানেই, হ্যাঁ, ওইখানেই, ওই গ্রামেতেই ওর বাড়ি, ঠিক আছে। অনেক বাঁকুড়ার ছেলে তোমাদের ডিস্ট্রিক্টেরও তো অনেকে পড়ে, হুম, আগেও পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা।